দরজা বন্ধ, কেউ তো আমাদের দেখবে না। তাছাড়া এসবের সমস্যা কি? আজকালকার রিলেশনে এসব একটু একটু হয়। অবন্তি, রাজি হয়ে যাও প্লিজ। না, সম্ভব না। তুমি এসব করছো কেন আমার সাথে? আমাদের কি এরকম কোনো কথা ছিল আশিফ? তুমি কল করে বললে আসার জন্য, মেশে কেউ নেই, তার উপর তুমি অসুস্থ, তাই আমি চলে আসলাম। আর এখন এসব, ছি! তুমি এত নীচ! আসিফ জবাব দিল, না। তাহলে এখন তুমি এসব বলছো কেন? জানি না। সব ছেলেরাই কি একই রকম হয় আসিফ? জানি না। আশ্চর্য! সব কিছুতেই জানি না মানে? জানি না, বাট প্লিজ রাজি হয়ে যাও। আশ্চর্য আসিফ! রাজি হয়ে যাব মানে? তুমি আমার কাছে কি চেয়ে বসেছো সেদিকে নজর আছে তোমার? কেন? যা চেয়েছি তাকে আমাকে দেয়া যায় না অবন্তি? আসিফের কথা শুনে অবন্তীর চোখে জল চলে আসলো। টপ টপ করে যখন সেই জল বিছানায় পড়া শুরু করলো, তখন আসিফ ফ্লোরে হাঁটু গেড়ে বসে অবন্তীর চোখ মুছে দিয়ে বলল, আই এম সো সরি। আমি ভাবিনি যে আমার কথায় তুমি কষ্ট পাবা। অবন্তী নিজেকে সামলে নিয়ে বলল, না, সরি বলার দরকার নেই। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। শুধু এইটুকুই জানবো আমি, ছেলেরা দেহের আগে মন দেখে না, ভালোবাসে না, ভালোবাসতে জানে না। আর এই ভালোবাসতে না জানার কারণেই তাদের পরিণয় হয় না, পূর্ণতা আসে না। তুমি কি সত্যি সিরিয়াস হয়ে গিয়েছিলে অবন্তি? এনিথিং ইজ রং? আর ইউ সিরিয়াস? তুমি এই চিনলে তোমার আসিফকে? মানে? এই চেনার মানেটা আবার কি? আমাদের রিলেশন আজ কতদিন হতে চলল অবন্তি? আসিফ অবন্তীকে জিজ্ঞেস করলো, প্রায় 2 বছর। এই 2 বছরের মধ্যে আমি তোমার কাছে কোনো অন্যায় আবদার করেছি? না। তাহলে ভাবলে কিভাবে যে আজকে আমি তেমন কিছু চেয়ে বসবো? অবন্তী নিশ্চুপ। কিছুক্ষণ পর সেই নিশ্চুপতা ভেঙে কলিং বেল বেজে উঠল। অবন্তী কিছুটা শিউরে উঠল, আসিফকে বলল, এখন কে এসেছে এই অসময়ে? জানি না। তুমি না বললে আজকে তোমার মেসের সব ফ্রেন্ডরা সিলেটে বেড়াতে গেছে? জ্বরের জন্য তুমি যেতে পারোনি, তাই মেসে তুমি একাই আছো। এই জন্যে আমি চলে আসলাম। এখন আবার কে কলিং বেল দিল? অবন্তি, এত উদ্গ্রীব হচ্ছ কেন? দেখি কে কলিং বেল দিল। আমি তো জানি না কে এসেছে। আচ্ছা যাও, গিয়ে দেখে এসো। আসিফ উঠে গেল তার রুম থেকে। গিয়ে দরজা খুলল। না, কেউ তো নেই সামনে। তাহলে কলিং বেল কে দিল? হুট করে অবন্তী আসিফের পেছনে পেছনে দরজা পর্যন্ত চলে আসলো। পেছন থেকে অবন্তী জিজ্ঞেস করলো, কে এসেছে আসিফ? জানি না, কলিং বেল দিল, দরজা খুললাম, এখন দেখি কেউই নেই। অবন্তী খেয়াল করে দেখলো দরজার বাঁ পাশে বক্সের মতো কিছু একটা রাখা। আসিফকে জিজ্ঞেস করলো, এইটা কি? জানি না। এইটা কি? এখানে এটা কে রেখে গেল? যে কলিং বেল দিয়েছে সে রেখে গিয়েছে। আচ্ছা, দেখো এটার ভিতরে কি আছে। আসিফ বলল, দেখবো মানে? যদি ভেতরে বোম টম কিছু একটা থাকে তখন? পাগল নাকি তুমি? কেউ বাসায় এসে বেল দিয়ে বোম রেখে যাবে কেন? মারার চিন্তা হলে অন্যভাবে মারবে। দেখো খুলে এটার ভিতরে কি আছে। বক্সের আকৃতি আইসক্রিমের বক্সের মতো, তবে আইসক্রিমের বক্স থেকে কিছুটা বড়। শপিং ব্যাগ থেকে বক্সটা বের করতেই অবন্তী দেখলো বাইরে একটা র্যাপিং পেপারে টাইপ সবুজ রঙের কাগজ দিয়ে মোড়ানো। কাগজের ভেতরে বক্স আর বক্সের উপরে আরেকটা ছোট চিরকুট টাইপ কিছু একটা। আসিফ পাশে দাঁড়ানো ছিল। অবন্তী দরজা বন্ধ করে রুমে আসলো। বক্সটা খুললো। ভেতরে মোরগের পোলাও আর বক্সের উপরে একটা চিরকুট। অবন্তী চিরকুটটা খুলল। সেখানে বড় বড় করে লেখা, আই লাভ ইউ আসিফ। জানি তুমি অসুস্থ, আমি আসতে পারলাম না, না হলে নিজেই নিয়ে আসতাম। একটা ছেলে জোগাড় করে পোলাও পাঠিয়ে দিলাম। বাসায় কেউ নেই তো এই জন্য। তুমি খেয়ে নিও কিন্তু। চিরকুটটা পরে অবন্তী আসিফের দিকে তাকালো। আসিফ বলল, কি হয়েছে? এখানে কি লেখা? আচ্ছা, যাই লেখা হোক, পোলাও থেকে কি সুন্দর গান বের হচ্ছে, দেখেছ অবন্তি? অবন্তী আসিফের হাত থেকে পোলাওয়ের বাক্সটা মাটিতে ফেলে দিল। সারা ফ্লোরে পোলাও ছড়িয়ে ছিটিয়ে পড়ল। আসিফ এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। হাত দিয়ে অবন্তীর কাঁধে জোরে ধরে অবন্তীকে কিছুটা ঝাঁকি দিয়ে আসিফ বলল, সমস্যাটা কি? তুমি এভাবে এই বক্স ভর্তি পোলাও ফেলে দিলে কেন অবন্তি? ওহ আচ্ছা,
প্রেমিকের দেওয়া পোলাও ফেলে দিয়েছি, এই জন্য মনে কষ্ট লেগেছে বুঝি? হোয়াট দি হেল অবন্তী, কি বলছো এসব? পোলাও, প্রেমিকার দেয়া, মানিটা কি এসবের? ও, এখন তুমি মনটাও জানো না তাহলে? কি মানে? তুমি কি বলতে চাইছো? আমাকে সরাসরি বলো তো অবন্তী। এই দেখো চিরকুটটা পড়ো। আসিফ চিরকুটটা হাতে নিল, সেখানে থাকা লেখাগুলো পড়ল। অবন্তী বলল, পড়া হয়েছে? আসিফ কিচ্ছু বলল না। এবার অবন্তী আসিফের হাত থেকে চিরকুটটা নিজের হাতে নিয়ে পড়তে শুরু করলো জোরে জোরে। আই লাভ ইউ আসিফ, জানি তুমি অসুস্থ, আমি আসতে পারলাম না, না হলে নিজেই নিয়ে আসতাম। একটা ছেলে জোগাড় করে পোলাও পাঠিয়ে দিলাম, বাসায় কেউ নেই তো এই জন্য, তুমি খেয়ে নিও কিন্তু। চিরকুটটা পরেই অবন্তী ফ্লোরিংয়ে করা বেডে বসে পড়ল। হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদে উঠল অবন্তী। আসিফ মাটিতে বসে বলল, আমাকে বিশ্বাস হয় না তোমার অবন্তী? অবন্তী কোনো কথা বলল না। আসিফ অবন্তীর হাত নিজের হাতে রাখতেই অবন্তী হাতটা সরিয়ে নিল। সরিয়ে নিয়ে বলল, তোমার এখন লজ্জা হওয়া উচিত ছিল আসিফ। তুমি আমার হাতে ধরেছো, আমার হাতে ধরার অধিকার তোমাকে কে দিয়েছে? আসিফ অবন্তীর কোনো কথা শুনল না। জোর করে অবন্তীর দুই হাতে হাত রেখে বলল, আমার কথা শোনো অবন্তী, আমাকে ভুল বুঝো না। আমি জানি না এটা কে করেছে, কেন করেছে, কিসের জন্যই বা করেছে, কিন্তু এইটা সত্যি যে আমি ওর কিছুই জানি না। হুট করে কলিং বেলটা তখন আবার বেজে উঠল। বেল বাজার সাথে সাথে আসিফ কিছুটা ভরকে গেল। এখন হুট করে নুসরাত চলে আসলো না তো? নুসরাত কাল রাতে আসিফের সাথেই ছিল। সকালে 9টা নাগাদ উঠে নুসরাত তার বাসায় চলে যায়। তারপর আসিফ অবন্তীকে কল করেছিল আসার জন্য। এই চিরকুট আর পোলাও হয়তো নুসরাতই পাঠিয়েছে, কিন্তু আসিফ এটা অবন্তীর সামনে স্বীকার করতে পারবে না। এই অবেলায় নুসরাত চলে আসলো না তো আসিফকে দেখতে? যদি নুসরাত চলে আসে তাহলে অবন্তী কি রিয়াক্ট দেখাবে এখন? অবন্তীকে দেখে নুসরাতই কি বলবে? আসিফ দরজা খুলল। আসিফের পেছন পেছন অবন্তীও চলে এসেছে। আসিফের বুকের ভেতরটা ধরফর করছে। এই ভেবেছে নুসরাত যদি এই অবেলায় আসিফকে না জানিয়ে ভালোবাসার অতিরিক্ত কেয়ার দেখাতে গিয়ে চলে আসে, তাহলে বিশাল একটা অঘটন ঘটে যাবে। একদিকে অবন্তী, অন্যদিকে নুসরাত, দুজনের মুখোমুখি হওয়া চলবে না কোনোভাবেই না। দরজার কাছে এসেও দাঁড়িয়ে রইল আসিফ। অবন্তী বলল, কি? দরজা খোলো, দেখি তোমার সুন্দরী প্রেমিকাকে, দেখি কার জন্য এত পাগল হয়ে আমাকে ধোকা দিলা। খোলো দরজা। কলিং বেল আবার বেজে উঠল। আসিফ আল্লাহ আল্লাহ করে দরজার সিটকেনিটা খুলল। দরজায় কোনো ফুটোও নেই যে আগে দেখবে কে আসলো দরজার বাইরে। দরজার ওপাশে একটা মেয়ে দাঁড়ানো। আসিফ থ বনে গেল। অবন্তী আসিফের দিকে তাকালো। দরজার সামনে দাঁড়ানো মেয়েটার পরনে একটা আকাশি রঙের সিল্কের শাড়ি, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, আর হাতে একটা কালো ব্যাগ। মেয়েটাকে অদ্ভুত সুন্দরী লাগছে। মেয়েটা তার ক্ষীণ কণ্ঠে বলল, সরি। অবন্তী চেতে উঠল, কিছুটা চিৎকার করে বলল, হোয়াট ডু ইউ মিন সরি? আসিফের সাথে তোমার কিসের সম্পর্ক? আমি আসিফকে ভালোবাসি। মেয়েটা আবার তার ক্ষীণ কণ্ঠে বলল, সরি, আসলে আমি বুঝতে পেরেছি, এই জন্যই আমি উপরে চলে আসলাম। আমি একটা ছেলেকে দিয়ে আমার বয়ফ্রেন্ডকে এক বক্স পোলাও আর একটা চিরকুট পাঠিয়েছি। ওহ আচ্ছা, তার মানে আসিফ তোমার বয়ফ্রেন্ড? না, আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝেছি? এই মেয়ে, তুমি এক্ষুনি বললা একটা ছেলেকে দিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডকে এক বক্স পোলাও আর একটা চিরকুট পাঠিয়েছো। হ্যাঁ পাঠিয়েছি, তবে এটা 4 তলায় নয়, 3 তলায় যাওয়ার কথা ছিল, ভুলে ভুলে এখানে চলে এসেছে। এবার অবন্তী পুরোদমে চেতে গেল। হাতের মুঠোয় থাকা চিরকুটটা বের করে বলল, এই দেখো এখানে কি লেখা। আমি সরি বলছি তো, এটা আমার ভুল ছিল না, ভুল করেই হয়েছে। ছেলেটা 3 তলায় দিতে গিয়ে 4 তলায় দিয়ে এসেছে। এখন আমি কি করতে পারি বলেন? আমি নিজেই চলে আসলাম। আর একটা রিলেশনের ছেদ পড়ুক এইটা আমি চাই না। আমি জানি একটা রিলেশন একটা লাইফের জন্য কতটুকু মূল্য রাখে। অবন্তী বলল, ও আচ্ছা, তাহলে তোমার বয়ফ্রেন্ডের নামও আসিফ? না, এখন তো বলবা যে তোমার বয়ফ্রেন্ডের নামও আসিফ, তাই না? হ্যাঁ, তার নামও আসিফ। তুমি না মেয়ে, মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে মিথ্যা কথা বলতে লজ্জা করে না? ছি।
আপনি কিন্তু আপনার লিমিট ওভার করে যাচ্ছেন। আমি এখনো যথেষ্ট ভদ্রভাবে কথা বলছি। দরজার সামনে দাঁড়ানো মেয়েটা বলল। এতক্ষণ আসিফ নীরব ছিল। সে তার নীরবতা ভেঙে অবন্তীকে বলল, তুমি একটু সময় দাও আমাকে, আমি বিষয়টা একটু বুঝছি। কি বুঝেছো তুমি? তুমি বোঝাবারটা কি আমাকে বোঝাও। আর এই মেয়েটা তো তোমাকে পোলাও পাঠিয়েছে, চিরকুটটাও দিয়েছে। হ্যাঁ, এই মেয়েটা আসিফকেই চিরকুট দিয়েছে, এক বক্স পোলাও দিয়েছে। তবে সে আসিফ আর আমি এক নই। আশ্চর্য আসিফ, তুমি কি আমাকে বোকা পেয়েছো? না, তোমাকে বোকা পাইনি। তোমার সামনে এখনই সব পরিষ্কার করছি, তুমি আর একটু অপেক্ষা করো। আসিফ ফ্ল্যাটের বাইরে গিয়ে সিঁড়ির কাছে গিয়ে ডাক দিল। আসিফ, এই আসিফ। আসিফের নিচের তলায় আরেকটা আসিফ থাকে। সে এবার ইন্টার দিবে। এই মেয়েটা সেই আসিফের প্রেমিকা। আসিফ কাচুমাচু করে সামনে এসে দাঁড়ালো। অবন্তীর সামনে এসে বলল, সরি আপু, ফাবিয়ার ভুল হয়ে গেছে। অবন্তী আসিফের চোখের দিকে তাকালো, তারপর আরেকবার সেই মেয়েটার চোখের দিকে তাকালো। মেয়েটা বলল, অবন্তী আপু, আমি আসিফকে ভালোবাসি আর আজকে ওর বাসায় কেউ নেই, তাই আমি পোলাও আর চিরকুটটা ওর বাসায় দিয়েছিলাম। কিন্তু কিভাবে যে এখানে চলে আসলো, আই এম রিয়েলি সরি আপু। অবন্তী একটা হাসি দিল। হাসতে হাসতে বলল, এই মেয়ে তুমি কিসে পড়ো? আর আসিফ তো সবেমাত্র ইন্টার দেবে, এই বয়সে এত পেকে গিয়েছো? ফাবিহা কিছুটা লজ্জা পেল। ফাবিহার পাশ থেকে আসিফ বলল, অবন্তী আপু, ফাবিহা আর আমি এক কলেজেই পড়ি, একই ক্লাসে। ওহ আচ্ছা। ফাভিয়া, তোমাকে কিন্তু শাড়িতে বেশ মানিয়েছে। আর হ্যাঁ, তোমার বানানো পোলাও কিন্তু আমি আসিফের সাথে ঝগড়া করে ফেলে দিয়েছি মাটিতে। তোমাদের দুজনের আমার কাছে ট্রিট পাওনা থাকলো, মনে থাকবে তো? আসিফ আর ফাবিহা একসাথে মাথা নাড়ালো, বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মনে থাকবে আপু। ভাইয়া বাসায় যদি জানে? ধুরবোকা, বাসায় জানবে কেন? আমি বাসায় বলবো না, যা প্রেম কর। এখনই তো প্রেমের সময়। আর আমি কি কম করেছি এই বয়সে? ফাবিহা আর আসিফ চলে গেল। আসিফ দরজা লাগালো। অবন্তীকে বলল, এখন আমাকে বিশ্বাস হয়েছে তো অবন্তী? অবন্তী আসিফকে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ এভাবে জড়িয়ে ধরে বসে রইল অবন্তী। তারপর আসিফকে বলল, আই এম সরি, আমি তোমাকে ভুল বুঝেছি আসিফ। ধুর, সরি বলতে হবে না। আর শুধু তুমি না, এই জায়গায় পৃথিবীর আর কোনো মেয়ে হলেও ঠিক একই রকমের সিনক্রেট করতো। তুমি তো তার তুলনায় কিছুই করনি। তবে তোমাকে এজন্য শাস্তি পেতে হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। কি শাস্তি পেতে হবে শুনি মিস্টার? আমাকে চুমু খেতে হবে, অথবা আমি তোমাকে চুমু দিব, তুমি কোনো বাধা দিতে পারবে না। না, হবে না। কেন? হবে না মানে হবে না, ব্যাস। ও আচ্ছা, এইটা না তোমার শাস্তি বললাম। হ্যাঁ, এইটা ভাবার বিষয়। আচ্ছা যাও, চুমু দিয়ে দাও একটা, তবে এটাই লাস্ট। এরপর আর এই ধরনের কোনো কিছুর আবদার করতে পারবে না। ঠিক আছে, তবে তুমিও এইভাবে আমাকে ভুল বুঝতে পারবা না। দুজনে গভীর মগ্নতায় আচ্ছন্ন হলো। দুপুরের রোদ একযোজি হয়ে আমন্ত্রণ জানাচ্ছে পৃথিবীর সকল সুখদের। অন্যদিকে অবন্তীর জীবনে নেমে আসছে অন্ধকারের ঘনঘটা। আসিফের এই সত্য সুন্দর কথার পেছনে লুকিয়ে আছে আরেকটা প্রগাঢ় সত্য। আসিফ কিন্তু একই ভালোবাসার কথা নুসরাতকেও দিয়েছে। নুসরাতও আসিফকে খুব ভালোবাসে, অথচ অবন্তী কিংবা নুসরাত কেউই জানে না যে আসিফ একই সাথে দুইটা আলাদা আলাদা রিলেশনে জড়িয়েছে। কেউই আন্দাজ করতে পারছে না তাদের জীবনের মোড় কোন দিকে নিয়ে যাবে তাদের। ঝুমুর গভীর আচ্ছন্নতা আকাশ দিগন্তে কালো মেঘ ঘনিয়ে আসলো। এই কালো মেঘের প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করছে অবন্তীর জীবনে। অবন্তী নিচেও জানে না এই প্রেম ভালোবাসা তাকে কোথায় নিয়ে ফেলবে। এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে অবন্তী। আসিফ আর অবন্তী দুজন দুজনকে জড়িয়ে ধরা ছিল বেশ কিছুক্ষণ। প্রেমমোহ তাদেরকে একটা অপার্থিব জগতে নিয়ে গিয়েছিল। একে অপরের আলিঙ্গনে অনুভব করছিল স্বর্গীয় সুখ। আসিফ আর অবন্তীর আচ্ছন্নতা ভাঙল মোবাইলের রিংটোনে। অবন্তীর মোবাইল বেজে উঠল। সময় তখন দুপুর 2টা। অবন্তীর মা কল দিয়েছেন। অবন্তী কল রিসিভ করলো। ওপাশ থেকে অবন্তীর মা বলল, কোথায় তুই? সকালে উঠেই চলে গেলি, তাড়াতাড়ি আয়। কেন? এখনই চলে আসতে হবে কেন? আমি তো বলেই এসেছি যে আজকে আসতে দেরি হবে। তুই কোথায় এখন? কোথায় আবার? বললাম না, সাদিয়াদের বাসায়।
তোমাকে না বলে এসেছি নাকি? না বলে গেলে তো হবে না, তুই এক্ষুনি বাসায় আয়। অবন্তীর মা কল কেটে দিলেন। জানি না, মা এমনভাবে কথা বলছে এক্ষুনি বাসায় চলে যেতে। আর তুমি তো জানোই মা অল্প কিছুতেই কেমন ওভার রিয়াক্ট করে। হ্যাঁ, আমি আনলাম তোমাকে আর সারাদিন ফিরি, আমরা বসে গল্প করব, কিন্তু না, এখনই তোমাকে চলে যেতে হবে। অবন্তী জড়িয়ে ধরল আসিফকে, তারপর বলল, বাবুটা আজকের মতন চলে যাচ্ছি। আর বাসায় তো কিছু নেই, কি খাবে এখন? জানি না, তুমি থাকলে বানিয়ে খাওয়াতে, আর সেই মেট দেওয়া পোলাও মাটিতে ফেলে দিলে। সরি। আচ্ছা, এক কাজ করো, ডিম আছে বাসায়? হ্যাঁ আছে, তবে তোমাকে ভেজে দিতে হবে না, তুমি আসো আজকে, আমি ভেজে নিতে পারবো। তোমাকে তোমার মা কল দিয়েছেন, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে তোমাকে। না, আমি ভেজে দিয়ে তারপর যাব। এবার অবন্তীর কথায় আসিফ সায় দিল না, একটু শক্ত গলায় বলল, বললাম না লাগবে না, তুমি এখন আসো। অবন্তী উঠে দাঁড়ালো, আসিফকে বলল, আমি আসছি তাহলে। না, এভাবে যাওয়া যাবে না, আমাকে একটা চুমু দিয়ে যাও। অবন্তী একটা ফ্লাইং কিস দিল আসিফকে। আসিফ অবন্তীকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলো। অবন্তী বেরিয়ে পড়ল। নিচতলায় আসতেই সেই নিচের তলার ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী আসিফ আর তার গার্লফ্রেন্ড ফাবিহা ফ্ল্যাট থেকে বের হলো। আসিফও ফাবিহাকে বিদায় দিচ্ছে। অবন্তী ফাবিহাকে পেয়ে জিজ্ঞেস করল, ও, এখনো আছো এখানে? ফাবিহার মুখে কিছুটা লজ্জার ছাপ দেখা দিল। তারপর আমতা আমতা করে অবন্তীকে বলল, হ্যাঁ আপু। অবন্তী ফাবিহাকে বলল, শোনো, তুমি আমার বোনের মতো। তারপরেও তোমরা দুজনে যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আর আশা করি যথেষ্ট ম্যাচুরেট, তাই এমন কাজ যেন আর না করো। পড়াশোনায় মন দাও আর এক্ষুনি এইসব রিলেশন রাখো, কিন্তু ওভার কিছু করতে যেও না। আমি আশা করি যা বোঝাতে চেয়েছি তুমি তা বুঝতে পেরেছো ফাবিয়া? হ্যাঁ আপু, আমি বুঝেছি। আর এরকম কোনো কিছুই হয়নি আমাদের মধ্যে। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা দাও আমাকে। 01762 9। আপু, আপনার নাম্বারটা? হ্যাঁ শিওর, 01712 এইটা আমার নাম্বার। এই নাম্বারে কল দিলেই আমাকে পাবা। আর এনি প্রবলেমে বা যে কোনো দরকারে আমাকে নক করো, কেমন? অবন্তী একটা রিকশা ডেকে উঠে বসলো। ফাবিহাও আর একটা রিকশায় চড়ে গেল। রিকশায় উঠতে না উঠতেই আবার কল। অবন্তী কল রিসিভ করলো। অবন্তীর মা বলে উঠলেন, কই রে, এখনো আসার খবর নেই? তোর কি মনে হচ্ছে যে আমি তোর সাথে মশকরা করছি? আসছি তো, আশ্চর্য, আমি রিকশায় আছি। রিকশায় আসতে যত সময় লাগবে আমি তো ঠিক তত সময়ের মাথায় বাসায় আসবো, তাই না? নাকি আমি উড়াল দিয়ে চলে আসবো? হ্যাঁ, হয়েছে হয়েছে, মুখের ওপর শুধু তর্ক করতে পারবি, আর তো কোনো কিছু কখনো করতে পারবি না। আয় তাড়াতাড়ি। অবন্তী কল কেটে দিল। বিরক্ত লাগে এসব। হুট করে তাকে বাসায় ডাকার মানেটা কি? আজব। আজকে এমনিতেই আসিফ বাসায় একা আছে। আসিফের সাথে সারাটা দিন কাটানোর কথা ছিল, কিন্তু না, তাও আর হলো না। আসিফ বাসায় বসে আছে। কলিং বেল বাজলো। আসিফ গিয়ে দরজা খুলে দেখে নুসরাত এসেছে। এই ভর দুপুরে নুসরাতকে দেখে আসিফ অবাক হলো কিছুটা। নুসরাতের হাতে একটা টিফিন বক্স। আসিফ নুসরাতকে জিজ্ঞেস করলো, তুমি এখন আমাকে জানালে না যে? তোমার ফ্রেন্ডদের দেখলাম সিলেট বেড়াতে গিয়েছে, কয়েকজন ফেসবুকে স্টোরি আপলোড করেছে। তারপর রাসেলকে নক দিলাম, সে বলল তুমি যাওনি, তাই ভাবলাম বাসায় আছো, আমি খাবার নিয়ে আসি। এই কি আসিফ, তুমি ঘামছো কেন? তাও তুমি খালি গায়ে আছো, জাস্ট একটা 3 কোয়ার্টার পরে আছো, তারপরও ঘামছো? নুসরাতের কথায় আসিফ থতমত খেয়ে গেল। ঘামছি আমি? হ্যাঁ তুমি ঘামছো, এই দেখো কপালে ঘাম জমা হয়েছে। কই না তো, এমনিতেই হয়তো বা, আজ গরমও পড়েছে, যা দেখছো। সব কিছু ঠিক আছে তো আসিফ, তোমার কিছু হয়নি তো? আরে বোকা বাবুটা আমার, আই লাভ ইউ, আমার কিছু হবে কেন? এই বলে আসিফ নুসরাতকে তার বুকে জড়িয়ে ধরল। আসিফের খালি বুকে নুসরাতের কোমল গাল গিয়ে ঠেকল। নুসরাতের চুল থেকে অনেক সুন্দর ঘ্রাণ ভেসে আসছে। আসিফ নুসরাতকে কিছুটা শক্ত করে জড়িয়ে ধরল। নুসরাতও আসিফের বুকে গভীরভাবে হারিয়ে গেল। এদিকে আসিফ চিন্তায় বিভোর। যদি এখন অবন্তী বাসায় থাকতো, যাক বাঁচা গেল।
এই কিছুক্ষণ আগেই অবন্তীর মা কল করায় অবন্তী চলে গিয়েছে, না হলে আজ এক বিশাল লঙ্কাকাণ্ড ঘটে যেত এই ভর দুপুরে। এদিকে অবন্তী বাসায় ঢুকতেই দেখলো তার বড় বোন রেশমি ডাইনিং টেবিলে বসা। রেশমিকে দেখে অবন্তী অবাক হলো, বলল, তুমি এখন না বলে? হ্যাঁ, আজকে তোকে কোণে দেখানো হবে। মানে তুমি কি আমার সাথে মজা করছো আপু? অবন্তীর মা রান্নাঘর থেকে হাঁক দিয়ে বললেন, মজাটা যা বুঝি না, যা বলার রেশমি বলে দিয়েছে। সন্ধ্যার আগে পাত্রপক্ষ তোকে দেখতে আসবে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। আর শোন, তোর ড্রেসিং টেবিলের ওপর হলুদ বাটা রাখা আছে, হাতে মেখে নিস, মুখে দিস না কিন্তু। অবন্তীর মেজাজ ভরকে গেল। টেবিলের উপরে একটা প্লাস্টিকের বোতল রাখা ছিল। অবন্তী সেই বোতলটা ছুঁড়ে ফেলে চিৎকার করে বলল, তোমরা আমাকে কি পেয়েছো? হুট করে কোণে দেখানোর কথা বললা আর আমি রাজি হয়ে যাব? রেশমি অবন্তীকে বলল, আশ্চর্য, তোর বয়স কম হয়েছে অবন্তী? হিসেব করে দেখ, কাগজে কলমে হিসেব করলেও তো তোর বয়স 21 পার হলো। এখন এই কাগজ কলমের হিসেব ছাড়লে কত হবে? কত হবে? 22, 23, 24? তোমার সমস্যা? আমার লাইফ, আমার বয়স, আমার চয়েস, আমার ইচ্ছা। এখানে তোমার কোনো প্রবলেম আছে? রেশমি মাকে ডেকে বলল, ও মা, দেখেছো তোমার মেয়ে আমার সাথে কিভাবে কথা বলছে? দেখেছো কোনো আদব লেহাজার বালাই নেই, হুট করে যা মুখে আসছে তাই বলে চলছে আমাকে। আয় আপু, এখন তোমাকে যথেষ্ট সম্মান দিচ্ছি। তুমি আমার বয়সের উপর আঙুল তুললে কেন? আর তুমি কি আমাকে খাওয়াচ্ছ, পড়াচ্ছ কিংবা পড়াচ্ছ? রেশমি অবন্তীর কথায় নিশ্চুপে দাঁড়িয়ে রইল। অবন্তী আবার যোগ করলো, তুমি আমার কোনো কিছু করছো না, তাহলে আমার লাইফ নিয়ে তোমার এত টেনশন কেন আপু? আমি যে এখানে খাচ্ছি তাতে তো আমার বাবা মার টাকা খরচা হচ্ছে। তোমার জামাইয়ের বা শ্বশুর শাশুড়ির 1 টাকাও তো আমার উপর ইনভেস্ট করতে হচ্ছে না। তাহলে কেন আমার উপরে লেগে গেলে তুমি? আমার বাবা মায়ের তো কোনো সমস্যা হচ্ছে না? কে বলল আমাদের সমস্যা হচ্ছে? মেয়ে বড় হওয়ার পর মেয়েকে আর কত বাপ হিসেবে আমি ঘরে রেখে খাওয়াবো? মেয়েকে বিয়ে দেওয়া কি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না? কথাগুলো ড্রয়িং রুম থেকে উঠে এসে ডাইনিং রুমে দাঁড়িয়ে থাকা অবন্তীকে বললেন অবন্তীর বাবা। অবন্তীর বাবার সাথে সাথে অবন্তীর মাও যোগ দিলেন। হ্যাঁ, মেয়ের বিয়ের বয়স হয়েছে। এই বয়সে মেয়ের বিয়ে দিয়ে বাপ মামের দায়মুক্ত হতে চায়। আমাকে সেই দায়মুক্ত হতে দে অবন্তী, এখানে জেদ চেপে বসিস না। রেশমি বলল, তাছাড়া আমার দেবর তো তোকে জাস্ট দেখতে আসবে, এমন তো নয় আজকেই বিয়ে হয়ে যাচ্ছে। হোয়াট? তোমার দেবর মানে কি? ওই যে আমার চাচা শ্বশুরের ঘরের দেবর, ইশতিয়াক নাম। সে আমেরিকা থেকে এসেছে গত সপ্তাহে, কোণে খুঁজছে। সুন্দরী কোণে হলে বিয়ে করে নেবে। আর সে আমেরিকার সিটিজেন, দেশে নিজের বাসাবাড়ির সবই আছে। তোকে চয়েস হয় তাহলে আজীবন সুখে কাটাবি অবন্তী। মানেটা কি? তোমরা আমার সাথে কি করতে চাচ্ছ এখন? পেছন থেকে অবন্তীর মা এসে একটা জোরে থাপ্পড় দিলেন অবন্তীর গালে। অবন্তী পেছনে ফিরে তাকালো। তুমি আমাকে থাপ্পড় মারলে মা? হ্যাঁ, মারলাম, 1000 বার মারবো। তোর মতো মেয়ে আমি যে পেটে ধরেছি সেটাই আমার ভুল ছিল। টেবিলের উপর একটা ফল কাটার ছুরি ছিল। অবন্তী সেটা ডান হাতে নিয়ে নিজের বাঁ হাতে হিসকি করে টান মারলো একটা। মুহূর্তেই ঘটে গেল অঘটন। টপাটপ রক্ত ঝরতে লাগলো অবন্তীর হাত থেকে। ওর রক্তে লাল হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। রেশমি রক্ত দেখে চিৎকার করে উঠল। অবন্তী মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে গেল। অবন্তীকে অবন্তীর মা ধরতে গেলে অবন্তী বলে ওঠে, আমাকে ধরবা না কেউ, আমি নিজেকে শেষ করে দিব। তুমি মা হয়ে এভাবে আমাকে বলছো যে আমি তোমার বোঝা? জগতে কোন মা এভাবে মেয়েকে বলতে পারে? কিছুক্ষণের জন্য সবাই নিশ্চুপ হয়ে গেল। রেশমি স্যাভলন আর তুলা এনে অবন্তীর হাত মুছে দিতে চাইল। অবন্তী হাত সরিয়ে নিল। মা বললেন, দেখ মা, পাগলামি করিস না। দেখ কত রক্ত ঝরছে। এখন যদি ব্যান্ডেজ না করাস তাহলে সমস্যা হবে তো। না, সমস্যা হবে না। আমি যদি মরে যাই তাহলে তোমরা মুক্তি পাবে, আর আমি নিজে মরে গিয়েই তোমাদেরকে মুক্তি দিব, বলে দিলাম। কথা বলা বন্ধ করবি? রাগান্বিত কণ্ঠে বলল রেশমি। তারপর জোর করে হাত টেনে নিয়ে স্যাভলন দিয়ে প্রথমে জায়গাটা পরিষ্কার করলো। হাতের কবজিতে বেশ খানিকটা কেটে গিয়েছে। আর একটু হলে রক কেটে অঘটন ঘটে যেতে পারত। অবন্তীর চোখ থেকে অনবরত কান্না ঝরছে। অবন্তী বলতেও পারছে না যে সে আসিফকে ভালোবাসে, আর আসিফকে ছাড়া সে বাঁচতে পারবে না।
মা রেশমিকে বললেন, রেশমি, তাদেরকে আজকে আসতে না করে দে। কিন্তু এই অবস্থায় কি কোণে দেখানো সম্ভব? অবন্তীকে আমাদের সেই অবস্থায় রেখেছে। তোর শ্বশুরবাড়ির লোকজন এসে দেখুক মেয়ে মরতে চায়, মেয়ের হাতে ব্যান্ডেজ লাগানো। তাহলে তাদের না করে দি মা। বলল রেশমি। হ্যাঁ, আজকের জন্য না করে দে। আজকের জন্য না মানে কি মা? তুমি কি কালকে আবার আপদ দেবরদের বাসায় ডাকবে আমাকে কোণে দেখানোর জন্য? কথা বলিস না তুই, যা রুমে যা। আর শোন, বিয়ে তোকে করতেই হবে। মেয়ে হয়ে জন্মেছিস যখন, তখন তোর জীবনে বিয়ে করাটা আরেকটা সত্য। মেয়ের বাবা মা জানে মেয়ে পালন কিভাবে, কীরকম যন্ত্রণার। তার উপর যার ঘরে তোর মতো মেয়ে আছে, সে জানে যন্ত্রণাটার গভীরতা কতটুকু। অবন্তী তার রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। রেশমি মাকে বলল, এখন আর বকা দিলে কেন? যদি উল্টো পাল্টা কোনো কিছু করে বসে তখন? যদি সুইসাইড করতে চায় তখন? তুই আর অবন্তী আমার মেয়ে না, তোদের দূর কতটুকু সেটা আমি জানি। আর অবন্তী সুইসাইড করার মতো মেয়ে না। তবুও না, কেন তবুও না? তুই তোর দেবরকে কল দিয়ে বল যে আজকে না আসতে, আগামীকাল সন্ধ্যার সময় যেন তারা চলে আসেন। আর অবন্তীকে এই ব্যাপারে আগে কোনো কিছু জানানো চলবে না। আচ্ছা, আমি বলছি। এদিকে একা ফ্ল্যাটে নুসরাত আর আসিফ একসাথে আছে, একজন আরেকজনের সাথে সময় কাটাচ্ছে। অন্যদিকে অবন্তী তার ঘরের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে কান্না করছে। নিজের অজান্তেই মনকে না করছে বিয়েটা যাতে না হয়। অবন্তী আসিফকে ছাড়া বাঁচবে না। অবন্তীর ভালোবাসায় কোনো ছলনা নেই, মিথ্যে অভিনয় নেই। অন্যদিকে নুসরাতও তার সরল মনের দেহ মন সব দিয়েছে আসিফের কাছে সঁপে। নুসরাত জানে, বিশ্বাস করে আসিফ তাকে ভালোবাসে। আসিফ নুসরাতকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে অবন্তীকেও আসিফ বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছে। দুজন দুই দিকে ভালোবাসার মানুষের সাথে পরিণয় হওয়ার স্বপ্নে বিভোর। কিছুক্ষণ পর রেশমি দরজায় টোকা দিল, বলল, অবন্তী বোন আমার, দরজাটা খোল। বাইরে থেকে এসে কিছুই তো খেলি না। অবন্তী দরজা খুলল। কান্না করতে করতে অবন্তীর চোখ ফুলে গিয়েছে। অবন্তী রেশমিকে জড়িয়ে ধরে হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না করে দিল। রেশমি বলল, কান্না করছিস কেন? এখানে কান্নার কি আছে? বিয়ে তো করতেই হবে, তাই না? অবন্তী কিছুক্ষণ চুপ থাকলো। অবন্তীর নিশ্চুপতা দেখে রেশমি আবার জিজ্ঞেস করল, তুই কি কাউকে ভালোবাসিস? রেশমির মুখে এই প্রশ্নটা শোনার জন্য অবন্তী নিজেও প্রস্তুত ছিল না। কিছুটা ভরকে গেল কথাটা শুনে। আচমকা এই প্রশ্নটা শুনে কি জবাব দিবে খুঁজে পেল না অবন্তী। একবার চিন্তা করলো যে রেশমিকে বলে দিবে তার সাথে আসিফের রিলেশন চলছে। আবার চিন্তা করলো আসিফ রাজি হবে তো। কয়েকদিন আগেই আসিফকে বিয়ের ব্যাপারে বলেছিল অবন্তী। আসিফের এক কথা, মাত্র ভার্সিটি 3rd ইয়ারে পড়ছে এখন। এই সময়ে বিয়ে করা সম্ভব না তার পক্ষে। তাছাড়া অবন্তীর বিয়ের কথা চলছে, বাসায় এই কথাটা আসিফ জানে না। বেশ কিছু ভাবতে না ভাবতেই রেশমি আবার জিজ্ঞেস করলো, কি রে, চুপ করে আছিস কেন? কিছু বলবি না? না, আমার কোনো রিলেশন নেই। ও আচ্ছা, আয় এখন কিছু খেয়ে নিবি। না, খাবো না। খাবারের উপর অভিমান করতে নেই। আর বিয়ের কথাটা তোর কোনো আপত্তি থাকার কারণও দেখছি না। আয় খেয়ে নিবি। রেশমি চলে গেল। অবন্তীর রুমের দরজা লাগিয়ে দিল। আসিফকে কল দিল। মোবাইলের রিংটোন বাজলো, বেজে বন্ধ হয়ে গেল। আসিফ কল ধরল না। অবন্তী আবার কল দিল। এভাবে 3বার কল দেওয়ার পরও আসিফ কল উঠালো না। 4 নাম্বার কল দেওয়ার পর আসিফের মোবাইল সুইচ অফ দেখালো। অবন্তী কিছুটা চিন্তায় পড়ে গেল। 3বার কল দেওয়ার পরও 4 নাম্বার কলে সুইচ অফ দেখালো। এদিকে আসিফ আর নুসরাত এখনো বাসায় আছে। অবন্তীর কল এসেছে দেখে মোবাইল প্রথমে সাইলেন্ট করলেও শেষে এয়ারপ্লেন মোড অন করে রেখে দেয়। প্রথমবার অবন্তীর কল এসে ঢুকলে নুসরাত জিজ্ঞেস করলো, কে কল দিয়েছে? ভার্সিটির এক ফ্রেন্ড। তাহলে কল রিসিভ করো না কেন? দরকার নেই, এখন রিসিভ করব না। কেন? ফ্রেন্ড তো কোনো প্রয়োজনেই কল দিয়েছে তোমাকে। তোমাকে ছাড়া এখন আমার আর কাকে প্রয়োজন বলো নুসরাত? হয়েছে হয়েছে, আর প্রেম দেখাতে হবে না। তাহলে প্রেম কাকে দেখাবো বলো? নুসরাত হেসে হেসে বলল, জানি না। আসিফ তখন হুট করেই জড়িয়ে ধরল নুসরাতকে। খালি গায়ে থাকা আসিফের শরীরের স্পর্শ পেয়ে নুসরাতের মধ্যে নেমে আসলো অবান্তর নীরবতা। অন্যদিকে আসিফকে কলে না পেয়ে সেদিন সারা রাত ঘুম হয়নি অবন্তীর। সকালে রেশমি এসে অবন্তীকে জানিয়ে দিল দুপুরেই তার দেবররা অবন্তীকে দেখতে আসবে। অবন্তী তখন আর কোনো সিন ক্রিয়েট করলো না। সকালে আবার কল দিল আসিফকে।
আসিফ কল উঠালো না। অবন্তীর মোবাইলে চার্জে রাখা ছিল। অবন্তীর মোবাইল বেজে উঠল। অবন্তী ভাবলো আসিফ কল ব্যাক করেছে, কিন্তু না, ফাবিহার কল। সেই ফাবিহা যাকে আসিফের বাসার নিচতলার আসিফের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে দেখেছে। ফাবিহা এবার এইচএসসি পরীক্ষা দিবে। অবন্তী কল রিসিভ করলো। ফাবিহা বলল, আসসালামু আলাইকুম আপু, চিনেছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, চিনেছি। ভালো আছো তুমি ফারিয়া? জি আপু, ভালো আছি। আপু, ছোট বোন হিসেবে আপনাকে একটা বিষয় ইনফর্ম করার জন্য কল করেছি। আশা করি আপনি ভুল বুঝবেন না আমাকে। হ্যাঁ হ্যাঁ, বলো। আর এখানে ভুল বোঝার কি? না, তারপরও। আচ্ছা বলো ফারিয়া। আমি আপনাকে আসিফ ভাইয়ের সম্পর্কে একটা কথা বলতে চাই। জানি এই কথাটা আপনার বিশ্বাস হবে না, তারপরও আমার মনে হলো বিষয়টা আপনাকে ইনফর্ম করা উচিত। কি কথা বলো। কিন্তু কি কিন্তু ফারিয়া? ফাবিহার কাছ থেকে অবন্তী যা শুনল তা শোনার জন্য অবন্তী প্রস্তুত ছিল না। ফাবিহা বলল, আসিফের নাকি আরও কার সাথে অ্যাফেয়ার চলছে, এবং এইটা দেখে আসিফ ফাবিহার বয়ফ্রেন্ডের নামও আসিফ। সেই অবন্তীর বয়ফ্রেন্ডের বাসার নিচতলায় থাকে বলেছে। অবন্তী ফাবিহার কথা শুনে ফাবিহাকে কড়া গলায় বলল, তুমি কি বলছো সেটা তুমি বুঝে বলছো ফাবিয়া? এটা এক প্রকার চরম বেয়াদবি। আপু, আমি সরি, কিন্তু আমি যা জেনেছি সেইটা আপনাকে জানানোটা জরুরি মনে করেই আমি জানিয়েছি। অন্যথায় আপনাকে জানাতাম না। আর আমাকে আসিফ এইটা আপনাকে জানাতে নিষেধও করেছে। নিষেধ করেছে যখন তখন বলবা না, কিন্তু তুমি তা না করে আমাকে বলছো। আর তোমার প্রেমিক এই তথ্যটা আমাকে জানাতে তোমায় নিষেধ করে, এর মানে এইটাই কোনো সততা নেই। আপু, আপনি কিন্তু আমাদের ভুল বুঝছেন। ভুল বুঝেছি? একটা রিলেশনে বিশ্বাস জিনিসটা আসল, আর আমি আসিফকে বিশ্বাস করি। এই বিশ্বাসের জায়গাটা যদি তুমি এসে বলো, বা যে কেউ যদি এসে বলে যে আসিফের অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছে, তাহলে আমি এটা বিশ্বাস করে নিব কেন? এটা বিশ্বাস করানোর মতো তোমার কাছে কোনো প্রমাণ আছে ফাবিয়া? ফাবিহা কলে কিছুক্ষণ মৌনভাবে ছিল। নীরবতা ভেঙে দিয়ে ফাবিহাই বলল, আচ্ছা আপু, তাহলে রাখি এখন। না, রাখবা কেন এখন? তোমাকে আমার প্রশ্নের জবাব দিতে হবে। তুমি আসিফের বিষয়ে এত বড় একটা অভিযোগ এনেছো। তুমি বলেছো যে আসিফের অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছে, অথচ আসিফ আমাকে ভালোবাসে প্রচণ্ড। আর আমিও আসিফকে খুব ভালোবাসি। এই ভালোবাসায় কোনো ছেদ ঘটাতে চাওয়া সাহস করলে কিভাবে? আপু, আমি সরি, আমি বুঝিনি। তবে যা সত্য আপনাকে তাই বললাম। এই বলে ফাবিহা কল কেটে দিল। অবন্তী হ্যালো হ্যালো করলো। ফাবিহা কল রেখে নিজে নিজে বলল, কারো উপকার করতে নেই। সত্য জানাতে গিয়ে সে নিজেই কলার হয়েছে অবন্তীর কাছে। এজন্যই তাকে তার প্রেমিক নিষেধ করেছিল অবন্তীকে যেন এসব ব্যাপারে না জানায়। গতকাল যখন অবন্তী যাওয়ার পর নুসরাত আসিফের বাসায় আসে, তখনই বিষয়টা খেয়াল করে সে। তারপর পরের দিন দুপুরে সেই মেয়েটা আসিফের বাসা থেকে বের হয়। আসিফ নিচে এসে রিক্সা ডেকে রিক্সায় তুলে দেয় সেই মেয়েটাকে। কাপড় আর চলন দেখে বোঝার উপায় নেই যে মেয়েটা তার পরিবারের কেউ হবে, তবে এইটা বোঝা যায় স্পষ্ট যে মেয়েটা আসিফের প্রেমিকা হবে। এইটা সে নোটিস করে ফাবিহাকে জানায়, কারণ একদিন আগেই সে আর ফাবিহার সামনে থেকেই দেখেছে অবন্তী আসিফকে কতটুকু ভালোবাসে। অবন্তী সেই ভালোবাসাটা ধোঁকা দিচ্ছে ভেবেই সে ফাবিহার সাথে কলে বিষয়টা শেয়ার করেছিল। ফাবিহার কাছে অবন্তীর নাম্বার আছে, তাই ফাবিহা অবন্তীকে কল করে সব বলে দেয়। বেলা তখন 11টা হবে। রেশমি রুমে এসে অবন্তীকে বলল, রেডি হয়ে নে, তারা দুপুরে খেতে আসবে। তুই এক কাজ কর, শাড়ি পরে ফেল। আচ্ছা আচ্ছা বললে হবে না। তোর শাড়ি না আমার লাগে যে একটা মেহেদি কালারের শাড়ি আছে, সেইটা পরে নে, তোকে সুন্দর মানাবে। অবন্তী আবারও ছোট করে উত্তর দিল, আচ্ছা। শুধু আচ্ছা আচ্ছা করছিস কেন? আর শোন, কানে গলায় মেজো খালা বানিয়ে তোকে যে সোনার চেইন আর কানের ঝুমকা দিয়েছিল সেগুলো পরিস। মেহেদি কালারের শাড়ির সাথে ভালো মানাবে। আর কিছু বাকি আছে? হ্যাঁ, বাকি আছে তো। রেশমি সুর এক থেকে একটা হাই হিল উঁচু জুতা বের করে বলল, এইটা পরিস। শাড়িটা একটা নিচে নামিয়ে পরিস, যাতে পায়ে উঁচু জুতা আছে সেটা বোঝা না যায়। এখন আমি নিজের বাসায় হাই হিল পরে বসে থাকবো আপু? হ্যাঁ, বসে থাকবি। আজকে মোবাইল টিপবি না, আমার চাচু শাশুড়িও আসবে।
তারা এগুলো লক্ষ্য করবে। চুল পারলে স্ট্রেট করে নে, মেকআপ শুধু মুখে না হাতেও করিস, গলায়ও করিস। তারা যদি তোর হাইট জুতা ছাড়া দেখতে চায়, তখন তোর জুতাটা খুলে পা দিয়ে সোফার নিচে ঢুকিয়ে দিস, তাহলে তারা আন্দাজ করতে পারবে না। এবার অবন্তী বলল, আপু আমি 5 ফিট 3 ইঞ্চি, মেয়ে হিসাবে কি আমি খুব খাটো? না খাটো না, তবুও না। আর আমাকে কোণে দেখালেই যে বিয়ে হয়ে যাচ্ছে, এমনটা তো নয়। কে বলেছে এমনটা নয়? তোর বিয়ে এখানেই হবে। রেশমি চলে গেল রান্নাঘরে মাকে রান্নার কাজে সাহায্য করতে। এদিকে অবন্তীর মাথার ভেতর বরাবর একটা কথাই ঘুরপাক খাচ্ছে, ফাবিহা কি বলল তাকে? অবন্তীকে কি সত্যি আসিফ ধোকা দিচ্ছে? পরক্ষণেই আবার নিজেকে দোষারোপ করলো অবন্তী। সে এমন ভাবছে কেন? আসিফ তো এরকম করার ছেলে না। অবন্তী খুব ভালো করেই জানে আসিফ কেমন ছেলে। আসিফ তাকে খুব ভালোবাসে। অবন্তী জানে আসিফ তাকে একজন ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছে। তাদের রিলেশনের যেদিন 1 বছর পূর্ণ হয়, সেদিন আসিফ অবন্তীর মাথায় হাত রেখে কসম করেছিল যে সে অবন্তীকে ছাড়া বাঁচবে না। অবন্তীকে সে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সেই আসিফের ব্যাপারে কেউ একজনের মুখের কথা শুনে বিশ্বাস করতে চায় না অবন্তী। তাছাড়া ফাবিহা এমন কোনো যুক্তি বা কোনো কিছুই আসিফের বিরুদ্ধে অবন্তীকে দেখাতে পারেনি, যার জন্য অবন্তী আসিফকে সন্দেহ করবে। যার জন্য অবন্তী মনে মনে ভাবছে যে আসিফের অ্যাফেয়ার চলছে অন্য কারোর সাথে। এদিকে কাল থেকে বারবার কল করেও আসিফকে কলে পাচ্ছে না অবন্তী। অবন্তী টেনশনে পড়ে গেল, কি করবে বুঝতে পারলো না। রেশমি অবন্তীর রুমে এসে বলল, কি রে, এখনো রেডি হওয়ার কোনো জোগাড় যন্ত্র নাই? তুই কি রেডি হবি না? হব। তাহলে কখন হবি? তোর শ্বশুর বাড়ির লোকজন আসার পর। অবন্তী বিরক্ত হয়ে রেশমিকে বলল, আশ্চর্য, আমার কি সেখানে বিয়ে হয়ে গেছে আপু, যে তুমি বলছো আমার শ্বশুর বাড়ির লোকজন? বিয়ে হয়নি তো তাতে কি হয়েছে? বিয়ে তোর এখানেই হচ্ছে, এটা ধরে নে। আর তোর হাতে ব্যান্ডেজ দেখে তোর শাশুড়ি যদি জিজ্ঞেস করে, তাহলে বলিস মাছ কাটতে গিয়ে বটি পিছলে হাত কেটে গিয়েছে। আমার শ্বশুর বাড়ি? তোর হবু শাশুড়ি আর কি। সব কিছুতে একটু রিয়াক্ট দেখালে ভালো লাগে না অবন্তী। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, তারা এসে গিয়েছে মনে হয় ইতিমধ্যে। অবন্তী রেডি হলো। রেশমির কথা মতো মেহেদি কালারের শাড়ি পরল। কিছুক্ষণের মধ্যেই রেশমির চাচা শ্বশুরের পরিবার চলে আসলো। অবন্তী তার রুমে বসে আছে। রেশমি অবন্তীকে ডাক দিল। তার চাচি শাশুড়িকে দেখিয়ে অবন্তীকে বলল, অবন্তী পায়ে ধরে সালাম কর, আমার চাচি শাশুড়ি। অবন্তী সালাম করলো। রেশমি চাচি শাশুড়িকে বললেন, মাশাআল্লাহ, অবন্তী দেখি বড় হয়ে গিয়েছে। রেশমির বিয়ের সিডিতে দেখেছিলাম অবন্তীকে, তখন তো ছোট একটা মেয়ে ছিল, এখন তো একদম পাক্কা বড় মেয়েদের মতো হয়ে গিয়েছে অবন্তী। রেশমি হেসে হেসে তার চাচি শাশুড়িকে বলল, এই তো বড় হয়ে গিয়েছে আর কি, আপনাদের দোয়ায়। এখন আপনার পুত্রবধূ করে নিয়ে যাওয়ার সময় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অমন লক্ষ্মী মন্ত্র মেয়ে আমার ঘরের বউ হলে আমার ঘর আলো করে রাখবে সব সময়। তাছাড়া দেখতে যা সুন্দর না, আমার ছেলে দেখে তো চোখই ফেরাতে পারবে না অবন্তীর থেকে। তখন আবার ছেলে আমার তার মাকে না ভুলে যায়, এইটা ভাবছি এখন। অবন্তীর মা পাশ থেকে বললেন, আরে না না বিয়ান, এটা কি বলছেন? ছেলেদের মায়া মায়েদের ওপর থেকে কখনোই কমতে পারে না। আমার ছোট ছেলে আরিয়ান এই তো বছরখানেক হবে কানাডা গেল, কিন্তু এমন একটা দিন যায়নি বিয়ান যে আরিয়ান আমাকে কল করে না। কল করলেই জিজ্ঞেস করে কে খেয়েছো, মেডিসিন ঠিক মতো নিচ্ছ। আমি না মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই এইসবে। না, আমি কথার কথা বলছি আর কি। মায়েদের প্রতি ছেলেদের মায়া কখনোই কমবার নয়। ছেলেদের মায়েদের প্রতি আলাদা একটা টান সব সময় থাকে। হ্যাঁ বিয়ান, ঠিক বলেছেন। আচ্ছা আপনি বসেন, এখনো তো কিছুই খেলেন না, দেখি আপেল নেন তো। আচ্ছা আচ্ছা, খাবো। এখনো মিষ্টিমুখ করানো বাকি আছে। যখন আপনার মেয়েকে আমার ঘরের বউ বানিয়ে নিয়ে যাব, তখন এইসব খাবার দাবার রোজ হবে। তখন না আবার বিরক্ত হয়ে যান, আমি এটা ভাবছি। কি যে বলেন না বিয়ান, এখানে বিরক্ত হওয়ার কিছুই নেই। এদিকে অবন্তী ভেতরে ভেতরে আসিফের চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। আসিফ কি করছে, তার কি হলো, কিংবা সে ফোন ধরছে নাই বা কেন? আসিফকে অনলাইনে দেখাচ্ছে, কিন্তু সে অবন্তীর মেসেজও সিন করছে না।
এইটা অবন্তীকে একদিকে কষ্ট দিচ্ছে, অন্যদিকে চিন্তায়ও ফেলছে। আসিফের ফ্রেন্ড রাসেলকে অবন্তী কল করলে রাসেল বলে তারা সিলেট থেকে এখন আসে নাই। একদিনের ট্রিপে গিয়ে 3 দিন হয়ে গেল তাদের, অথচ আসার কোনো প্ল্যানই নেই। অবন্তীর টেনশন বাড়তে থাকলো। একদিকে তার বিয়ে নিয়ে বাসায় যে প্রকারের তোড়জোড় করা শুরু করেছে সেটা নিয়ে অবন্তী চিন্তিত। যখন রেশমি অবন্তীকে জিজ্ঞেস করেছিল অবন্তীর কোনো রিলেশন আছে কিনা, তখন অবন্তী সিদ্ধান্তহীনতায় ভুগে না করে দিয়েছিল। আসিফের সাথে রিলেশনের কথা বলতে হলে অবন্তীর আগে আসিফের সাথে কথা বলতে হবে। অবন্তী চায় আসিফের মা বাবা কেউ তাদের বাসায় বিয়ের সম্বন্ধ নিয়ে আসুক, ফ্যামিলিগতভাবেই বিয়েটা হোক। এই জন্য সবকিছু আসিফকে জানানো তার প্রয়োজন। এদিকে রেশমির চাচি শাশুড়িরা অবন্তীকে দেখে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। জামাই আসেনি। রেশমির চাচি শাশুড়ির জাল আর রেশমির চাচাতো ননদ দুইটা এসেছে। তাদের দেখায় নাকি হয়ে যাবে। জামাইয়ের কোনো আপত্তি নেই, তারা সবাই আমেরিকা থাকেন। জামাই সেখানে একটা আইসক্রিম ফ্যাক্টরির সুপারভাইজার হিসেবে কাজ করছে। যাওয়ার আগে রেশমির চাচি শাশুড়ি অবন্তীর আঙ্গুলে একটা আংটি পরিয়ে দিয়ে গেলেন। রেশমির মাকে বললেন, এই ঘর থেকে একটা মেয়ে নিয়েছি আমার ভাতিজার জন্য। এখন ইনশাল্লাহ আরেকটা মেয়ে নিতে চলেছি আমার ছেলের জন্য। মিষ্টিমুখ করব সামনের যেদিন আসব। আর হ্যাঁ, আমার ছেলে দেশে থাকবে আর মাত্র 12 দিন। এর ভিতরেই বিয়ে হয়ে যেতে হবে। আমি আজ রাতে ফাইনাল সব কিছু আপনাকে জানাচ্ছি। অবন্তীর মা খুশিতে আত্মহারা, বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নেই। এখন আপনারা জানান সব কিছু। আচ্ছা বিয়ার, তাহলে আমরা আসি এবার। আসসালামু আলাইকুম। তারা চলে যাবার সাথে সাথেই অবন্তী চিৎকার করে উঠল, আঙ্গুল থেকে সোনার আংটি খুলে মাটিতে ফেলে দিল। তারপর বলল, আমাকে জিজ্ঞাসা না করেই আমার বিয়ে ঠিক করে ফেলেছো, তার উপর আগামী 12 দিনের মাথায় বিয়ে। রেশমি বলল, তাতে কি হয়েছে? তোকে তো কালকেই জিজ্ঞেস করেছি তোর কারোর সাথে রিলেশন আছে কিনা, তুই বললি নাই। এখন তোর আপত্তি কোথায়? অবন্তী তার রুমে গেল। সন্ধ্যা হয়ে এসেছে। পার্স আর মোবাইল হাতে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। রেশমি পেছন থেকে ডাক দিল, অবন্তী, অবন্তী, কোথায় যাচ্ছিস বলে যা। তোকে তারা আংটি পরিয়ে গেছে, এখন তাদের অনুমতি ছাড়া তুই বাইরে যেতে পারিস না। অবন্তী চলে গেল। রেশমির কথা শুনল না। কিছুক্ষণের মাথায় আসিফের বাসায় চলে আসলো অবন্তী। অবন্তী কলিং বেল চাপলো। বাসা বাইরে থেকে তালা দেওয়া না, তার মানে বাসায় কেউ আছে। কলিং বেল চাপলো, কেউ খুলল না। আবার চাপলো, কেউ খুলল না। এবার অবন্তী দরজায় কড়া নাড়তে শুরু করলো। আসিফ এসে দরজা খুলল। অবন্তী জড়িয়ে ধরল আসিফকে, কান্না শুরু করে দিল। আসিফ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে অবন্তী? আর এভাবে শাড়ি পরে এইখানে এই সময়? আগে মেসেজও তো দাওনি একটা। কে বলল মেসেজ দিইনি? কল দিয়েছি, দেখো মেসেজও দিয়েছি। তুমি একটাবার সিন করলে না। আমি তারপর রাসেলকে কল দিলাম, সে জানালো তারা এখনও সিলেট থেকে ফিরে আসেনি। তুমি বাসায় আছো? আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছিলাম। ও সরি, আসলে তেমন কিছু না। আমার মোবাইলটা হাত থেকে পড়ে যাওয়ায় বাটনের সমস্যা করছিল, তাই ঠিক করতে দিব ভেবে আর দেই নেই। আর ল্যাপটপে মুভি দেখছি একটানা, তাই তোমাকে নক দেওয়া হয়নি। তাই বলে এভাবে আমাকে জানাবা না একটাবারও? সরি বাবু, তবে তোমাকে দেখতে আজ খুব সুন্দর লাগছে। আমার বাবুটা দেখতে কি মিষ্টি। হয়েছে হয়েছে, ভিতরে আসো, তোমার সাথে একটা জরুরি কথা আছে আমার। অবন্তী বাসার ভেতরে ঢুকে আসিফকে সব ঘটনা খুলে বলল। এদিকে গত রাত দিন পুরোটাই নুসরাত আসিফের বাসায় ছিল বলে আসিফ অবন্তীর মেসেঞ্জারে মেসেজ মিউট করে দেয়, নাম্বার ব্লক লিস্টে রেখে দেয় যাতে অবন্তী কল না দেয়। অবন্তী আসিফকে তার বিয়ে ঠিক হয়ে যাওয়ার কথা জানালো। আসিফ বলল, সমস্যা নেই। সমস্যা নাই মানে? ধুর না বাবু, সরি। আমি তোমাকে পরে জানাচ্ছি আমি কি করব, বুঝলা? পরে জানাচ্ছি মানে? তুমি কি আমাকে বিয়ে করবা না? না করেছি, আমি বলেছি তোমাকে জানাবো আমি। অপেক্ষা করতে হবে তো কিছুদিন। আর আমার পক্ষে এখন তোমাকে বিয়ে করা সম্ভব নবন্তী। আমি এখনও আমার ফিউচার নিয়ে ডিপ্রেসড। আমি এসব কিছুই জানি না। আমি জানি শুধু তুমি আমাকে বিয়ে করবে, আর এটাই আমার চাওয়া। এটা তুমি অস্বীকার করতে পারো না। অস্বীকার করিনি তো বাবু, আই লাভ ইউ। আসিফ অবন্তীকে জড়িয়ে ধরল, চুমু খেলো অবন্তীর ঠোঁটে, চুল আর মাথায় হাত বুলিয়ে দিয়ে পরম ভালোবাসার পরশ দিল অবন্তীকে।
কিছুক্ষণ পর অবন্তী আসিফের বাসা থেকে বের হলো। বাসায় যেতে হবে এখন। অবন্তী দরজা খুলল। আসিফ হাত নাড়িয়ে বলল, বাই সুইটি, লাভ ইউ। মুহূর্তেই ঘটে গেল একটা ঘটনা। ঠিক এই সময়ে আসিফকে না বলে নুসরাত আসিফের বাসায় আসে। নুসরাত 4 তলার সিঁড়িতে দাঁড়িয়ে শুনতে পেল স্পষ্ট আসিফ আরেকটা মেয়েকে বলছে, বাই সুইটি, লাভ ইউ। অবন্তী সিঁড়িতে নুসরাতকে ক্রস করে নিচে নামতেই অবন্তী নুসরাতকে দাঁড় করালো। আসিফ হকচকিয়ে গেল। এই ঘটনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। নুসরাত অবন্তীকে জিজ্ঞেস করলো, আপনি আসিফের কে হন? কেন? কে আপনি? আর এভাবে আমার রাস্তা আটকাচ্ছেন কেন? আমি কি হই সেটা পরে বলবো, আগে বলেন আসিফ আপনাকে বাই সুইটি, লাভ ইউ বলল কেন? অবন্তী এবার রেগে উঠল। নুসরাতকে বলল, আশ্চর্য, হি ইজ মাই বয়ফ্রেন্ড, আই লাভ হিম। সে আমাকে লাভ ইউ বলেছে, এটার কৈফিয়ত আপনাকে দিতে হবে কেন? মানে আসিফ আপনার বয়ফ্রেন্ড হয়? অদ্ভুত, আমি এখানে মিথ্যা কথা বলবো কেন? আর আপনিই বা কে? আমাকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে আসিফের সম্পর্কে জানতে চাইছেন যে? আসিফ তো সামনেই আছে, আপনি আসিফকে জিজ্ঞাসা করে নেন। অবন্তী নুসরাতকে দেখিয়ে আসিফকে বলল, এই মেয়েটা কে? এখানে তোমার সামনে আমি তোমার কে হই এটার কৈফিয়ত চাইছে কেন সে? আসিফ নিশ্চুপ, কোনো জবাব দিল না অবন্তীর কথার। নুসরাত আসিফকে বলল, এটা কি বলছে এই মেয়েটা? তুমি তার বয়ফ্রেন্ড? তাহলে আমি কি? আসিফ কথা বলছো না যে? আসিফ একসাথে নুসরাত আর অবন্তীকে মুখোমুখি দেখে হকচকিয়ে গেল। অবন্তী আসিফকে জিজ্ঞেস করলো, এই মেয়েটা কে? অন্যদিকে নুসরাত আসিফকে জিজ্ঞেস করলো, এই মেয়েটা কে? আসিফ কোনো জবাব দিল না। অবন্তী নিচে সিঁড়ি থেকে উঠে গিয়ে আসিফের গালে একটা থাপ্পড় মারল। তারপর বলল, আমার আর বোঝার প্রয়োজন নেই আসিফ, এই জন্য গত একদিন ধরে তোমার ফোন সুইচ অফ দেখাচ্ছিল, এই জন্যই তো। নুসরাত অবন্তীকে বলল, সুইচড অফ মানে? আসিফের মোবাইল তো অন আছে। ইভেন আমি এখানে আসার কিছুক্ষণ আগে তাকে কল করেছি, কিন্তু সে রিসিভ করেনি। এই বলে নুসরাত আসিফের নাম্বারে কল দিল। কল ঢুকলো এবং কিছুক্ষণ রিং হয়ে কেটে গেল। অবন্তী তার পার্স থেকে মোবাইল বের করলো, আসিফের নাম্বারে কল দিল। আসিফের ফোন সুইচ অফ দেখালো। নুসরাত অবন্তীকে বলল, আপনার কাছে আসিফের কোন নাম্বারটা দেওয়া, একটু দেখতে পারি? 0176209557। আশ্চর্য, এই একই নাম্বার তো আমার কাছেও দেওয়া। আমি কল দিলাম, কল ঢুকলো, তবে আপনি কল দিলেন, কল ঢুকলো না, সুইচ অফ দেখালো। অবন্তী বলল, বুঝেন নাই? আমার নাম্বার ব্লক লিস্টে আর আপনার নাম্বার অন লিস্টে আছে। ছি আসিফ, এই ছিল তোমার মনে মনে? নুসরাত আসিফকে গিয়ে আরেকটা থাপ্পড় দিল। বলল, একসাথে দুইটা মেয়ের জীবন নিয়ে খেলছো তুমি, তোমার লজ্জা হওয়া উচিত ছিল। তবুও তুমি এখানে দাঁড়িয়ে আছো। অবন্তী আসিফকে বলল, তোমার বোন না এবার এসএসসি দেবে? কেউ যদি তোমার বোনের সাথে এরকম করে তখন কেমন লাগবে? আসিফ এখনো নিশ্চুপ। অবন্তীর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। নুসরাত দাঁড়িয়ে আছে। নুসরাতের চোখ দেখলে মনে হবে চোখ দিয়ে যেন আগুন ঝরছে। এমন অগ্নিশর্মা চোখ অবন্তী যেন আর কখনো দেখেনি। নুসরাত কিছুক্ষণের মাথায় হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না করে উঠল। অবন্তীকে জড়িয়ে ধরে বলল, মেয়েদের জীবনটা এরকম কেন? কেন তারা এরকম কষ্ট পায়? আমি তো আসিফকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম। অবন্তী বলল, আমিও আসিফকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম। সে আমাকে স্বপ্ন দেখিয়েছে, আমাকে আশা দেখিয়েছে বিয়ের, যেই স্বপ্ন আমাকে বিভোর করেছে ভালোবাসার জালে। আজ সেই জল, সেই স্বপ্ন সব চোখ দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। নুসরাত অবন্তীকে ছাড়িয়ে আসিফের কলারে গিয়ে ধরল। আসিফের কলারে ধরে নুসরাত বলল, শয়তান, কুত্তার বাচ্চা, মেয়েদের শরীর নিয়ে খেলার এত শখ? আমি তো তোকে বিশ্বাস করে আমার শরীর দিয়েছিলাম, এই বিশ্বাসের মান রাখলি না তুই। অবন্তী আশ্চর্য হলো নুসরাতের এই কথা শুনে। নুসরাতকে জিজ্ঞেস করলো, তোমার কি আসিফের সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে? নুসরাত মাটিতে বসে পড়ল। হাউমাউ করে আবার কান্না শুরু করে দিল। অবন্তীর আর বোঝার বাকি রইল না। অবন্তী আসিফকে বলল, ছি, তুমি এত নীচ! একটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশনে জড়িয়েছ,
আর একটার সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছো। নুসরাত বলল, আসিফ তো আমাকেও বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, তাহলে কোথায় গেল ওই প্রতিশ্রুতি? আসিফ উত্তর দাও, এভাবে কোন কথা না বলে দাঁড়িয়ে থাকলে তো হবে না। আসিফ এখনো নিশ্চুপ। অবন্তী নুসরাতকে বলল, বিশ্বাস করেছিলাম আশিফকে। আমাদের রিলেশনে 2 বছর হতে চলল। আমি কখনোই আশিফকে সন্দেহ করিনি। অন্ধের মতন ভালোবাসতাম তাকে। এমনকি আমাকে ফাবিয়াও বলেছিল আশিফের কথা, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি, কারণ আমি ভালোবাসায় বিশ্বাসী ছিলাম। এই ভালোবাসা ছেদ ঘটালো আশিফ। এখন আর ভালোবাসার ওপর বিশ্বাস নেই, কোনো পুরুষের ওপর আর বিশ্বাস নেই আমার। এই বিশ্বাস নামক শব্দটা পুরুষের সাথে যায় না। আসিফ এতক্ষণে মুখ খুলল। নুসরাতকে বলল, শরীর দিয়ে যখন সুখ দিয়েছি তখন তো আর কাণ্ডজ্ঞান ছিল না, এখন অনেক বুদ্ধি হয়েছে, যাও যাও। আর অবন্তী শোনো, তোমার সাথে আমি এতদিন অভিনয় করেছি, কোনো ভালোবাসা টালোবাসা আমার ছিল না। আর তোমাকে বিয়ে করবো আমি। একবার আয়নায় নিজের মুখটা দেখেছো? আমার মতো ছেলের একটা অফারে তোমার মতো শত অবন্তী বিছানায় চলে আসবে। তোমাকেও ভোগ করতে চেয়েছি, তবে পারিনি, এটাই আমার ব্যর্থতা। অবন্তী বলল, ও আচ্ছা, ঠিক আছে, আমি বোকা। তোমার জন্য মরতে বসেছিলাম, এখন আর বোকামি করব না। আসিফ নুসরাত আর অবন্তীকে বলল, যাও, দুজনই চলে যাও। ধরা খেয়ে গিয়েছি যখন, তখন তো আর রিলেশন কন্টিনিউ করা যাবে না। আমার কোনো দুঃখ নেই এতে। নুসরাতকে ভোগ করতে পেরেছি, তবে অবন্তীকে পারিনি, এটাই মনে হবে মাঝে মধ্যে। আসিফ দরজা লাগিয়ে দিল। নুসরাত আর অবন্তী তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকলো। মনে হলো তারাই একমাত্র বোকা মানুষ এই পৃথিবীতে, তাদের মতো বোকা আর কেউ নেই। রাত তখন 8টা। অবন্তী বাসায় ফিরে আসলো। কলিং বেল চাপলো। রেশমি দরজা খুলল। অবন্তীকে জিজ্ঞেস করলো, কোথায় ছিলে এতক্ষণ? আর এভাবে না বলে হুট করে চলে গেলি কেন? মোবাইল এতটা কল দিলাম, একটাও রিসিভ করলি না, আশ্চর্য। অবন্তী রেশমিকে পাশ কাটিয়ে চলে গেল। নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। একা একা কান্না করলো বেশ কিছুক্ষণ। নিজেকেই নিজের এই অবস্থার জন্য দোষারোপ করতে লাগলো। যাকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখেছিল, তাকে নিয়ে আজ সেই স্বপ্নটা অবন্তীর বিসর্জন দিয়ে দিল। মনে মনে ঠিক করলে জীবনটা সে রাখবে না। কিছুক্ষণ পর আলতো করে রুমের সিটকিনিটা খুলে দিল অবন্তী। ফ্যান ফুল স্পিডে চালিয়ে খাটের উপর শুয়ে রইল সে। রাত 10টা নাগাদ রেশমি এসে খাবার খেতে ডেকে গেল অবন্তীকে। অবন্তী উঠে খাবার টেবিলে গেল। অবন্তী, তার বোন রেশমি, অবন্তীর মা আর অবন্তীর বাবা একসাথে বসে খাবার খাচ্ছেন টেবিলে। অবন্তীর বাবা অবন্তীর মাকে বললেন, রাহেলা, বিয়ান বললেন জামাই আর মাত্র 12 দিন দেশে থাকবেন, এর ভিতরেই সব জোগাড় করতে হবে, বিয়েও হবে। আমরা কি পারবো এসব করতে? রেশমি পাশ থেকে বলল, তুমি চিন্তা করো না বাবা, তোমার বড় জামাই আছে না, সন্ধ্যার সময় কথা হয়েছে। সে বলেছে তার একমাত্র শালিকার বিয়েতে 2 লক্ষ টাকা দিবে। আর আমার বিয়েতে যে চুড়ি একজোড়া তাদের বাড়ি থেকে দিয়েছিল, সেটাও তার শালিকাকে দিয়ে দিতে বলেছে। সে আসার সময় আমার জন্য নতুন একজোড়া নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ, জামাই যদি 2 লক্ষ টাকা দিয়ে সাহায্য করে এই সময়ে, তাহলে আমি অনেক বড় বিপদ থেকে রক্ষা পাবো রে মা। রেশমি বলল, এটাকে সাহায্য বলছো কেন বাবা? এইটা তো সে তার শালির জন্য করেছে, তার নিজের বোন থাকলে তো সে তাই করতো। আর আরিয়ান সবে মাত্র 1 বছর হলো কানাডা গিয়েছে, সে তো আর অবন্তীর বিয়েতে 1 টাকাও দিতে পারবে না। তোমার ব্যাংকের টাকার অবস্থা তো আমি জানি, তুমি এসব নিয়ে কোনো টেনশন করো না বাবা। অবন্তীর বাবার মোবাইলে কল আসলো। অবন্তীর বাবা বললেন, সবাই চুপ চুপ, বিয়ান সাহেবা কল দিয়েছেন। অবন্তীর বাবা কল রিসিভ করলেন। ফোনের ওপাশ থেকে কি কি কথা অবন্তীর হবু শাশুড়ি বললেন সেটা বুঝতে পারলেন না কেউ। শুধু অবন্তীর বাবা যা যা বললেন সেটা ছিল এমন, তবে আর একটু সময়, যদি আমাদের মন মতো, আমার এই মেয়েটা খুবই আদরে, আমি এখন, আচ্ছা ঠিক আছে বিয়ান, আপনাদের যেমন ইচ্ছা, আসসালামু আলাইকুম। অবন্তীর বাবা কল রেখেই রেশমিকে বললেন, দেখলি তারা এত তাড়াহুড়া করছে যে আজকেই মনে দেখে গেল, এখন বলছে আগামীকাল সন্ধ্যার সময় পান চিনি, আর পান চিনি শেষেই থাকি আকদ করিয়ে ফেলবে সাথে সাথেই। আলহামদুলিল্লাহ। তুই আলহামদুলিল্লাহ বলছিস রেশমি? এত তাড়াতাড়ি আমি ওগুলো কিভাবে করব?
হয়ে যাবে বাবা, কোনো চিন্তা করো না। আমি চাইনিজ সেন্টার বুকিং করে দিচ্ছি কালকের জন্য। তবে এতে অনেক টাকা লাগবে যে। না লাগুক, সমস্যা নাই, বাসায় কোনো ঝামেলা করা যাবে না। অবন্তী, পাঞ্চিনি, এই দুইটার দায়িত্ব আমি নিলাম। আর মা, তুমি মামাদের ফোন করে বুঝিয়ে বলো যে কালকেই চলে আসতে, কাল তো আকদও হয়ে যেতে পারে। আর বাবা, তুমি তোমার রিলেটিভদের বুঝিয়ে বলো, কেউ আবার মাইন্ড করে না বসে। আচ্ছা, তাদের বাসা থেকে কতজন আসবে তোমাকে বলেছে বাবা? না, সেটা তো বলিনি। আচ্ছা, আমি সেটা জেনে নিব। আর আমাদের এখানে কতজন হতে পারে সব মিলিয়ে? রেশমির মা বললেন, এই ধর সব মিলিয়ে জন 70-এর বেশি হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি ছোট খালাকে বলে দিবা সে যেন আসার সময় কাপড় চোপড় একসাথে সব নিয়ে চলে আসে। মামাদেরও বলবা। বিয়ের ডেট কিন্তু আমার মনে হয় 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। আচ্ছা। এদিকে খাবার টেবিলে তাদের সামনে বসে অবন্তী তাদের কথা শুনেই যাচ্ছে, কিছু বলছে না, মনে মনে সায় দিচ্ছে। এই বিয়ে তাকে করতেই হবে। রাতে একা একা বেশ কয়েকবার সুইসাইড করার প্ল্যান এসেছিল অবন্তীর মাথায়। একবার শাড়ি একটা পেঁচিয়ে ফ্যানের সাথে লাগিয়েও দিয়েছিল, তবে সেটা আর সাহস করে উঠতে পারেনি সে। পরের দিন সকালে অবন্তীর স্বামীর বাড়ি থেকে পাঞ্চিনির থাল আসলো। থালের সাথে শাড়ি, জুয়েলারিও চলে আসলো। সাধারণত এগুলো আগে আসে না, জামাই বাড়ির লোকজন আসার সময় সাথে করে নিয়ে আসে, তবে তারা এসব আগে আগে দিয়ে দিয়েছে যাতে ঝামেলা কম হয়। রেশমি রাতেই কল করে জেনে নিয়েছে তাদের সেখান থেকে কতজন লোক আসবে। আর রেশমির ফ্যামিলি আর জামাই বাড়ির ফ্যামিলি একই, তাই কে কে আসবে সেটা রেশমি ভালোই আন্দাজ করতে পেরেছে। তারা 100 জনের মতো আসবে পাঞ্চিনিতে। রেশমির বাবা এতজনের কথা শুনে হকচকিয়ে গেলেন। রেশমিকে বললেন, পাঞ্চিনিতেই এত ভজন হলে বিয়েতে কত আসবে? রেশমি তার বাবাকে একটা ঝাড়ি মেরে বলল, মেয়ের আমেরিকার সিটিজেন, জামাইয়ের সাথে বিয়ে দিচ্ছ, অথচ একটু খরচ হবে না? তাই বলে? না, তাই বলে কোনো কিচ্ছু না। তুমি এক কাজ করো, মায়ের অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা তুলে এনে বাসায় রাখো আগামীকাল। আমি বাদবাকি যা যা খরচ লাগে তোমার বড় জামাইকে বলে ম্যানেজ করব। আচ্ছা ঠিক আছে। অবন্তী সারাটা দিন বিষণ্ণ কাটলো, কাউকে বলতেও পারল না তার মনের কথা। সারা বাসায় উৎসব উৎসব আমেজ। সকালেই অবন্তীর ফুপু, খালা, মামারা বাসায় চলে আসলেন। অবন্তীর পাঞ্চিনির শাড়ি দেখে অবন্তীর চাচি বললেন, এত সুন্দর শাড়ি, তাও আবার পাঞ্চিনিতে, তাহলে বিয়েতে কি না জানি দেবে আসলেই। রেশমি স্বর্ণের ব্রেসলেট বের করে দেখিয়ে বলল, এই দেখেন চাচি, এখানে অবন্তী আর রাফির নাম খোদাই করা। এত অল্প সময়ে তারা এটা করবে আমি তো ভাবতেই পারিনি। তারা যে আংটি পরিয়ে অবন্তীকে পছন্দ করেছিল সেটা হাতে নিয়ে দেখো তো একবার। অবন্তীর চাচি হাতে নিলেন, তারপর বললেন, বাপরে, এটা এর ওজন 1.5 ভরির চেয়ে কম হবে না কখনো। হ্যাঁ, তাহলেই দেখো, আজকে পাঞ্চিনির জন্য আমরা জামাইকে দেওয়ার জন্য যে আংটি এনেছি সেটা সোনার ওপর হিরে বসানো। আমি ইনস্টলমেন্টে নিয়ে এসেছি, বাবাকে বলি নাই কিন্তু। কেন? তোর বাবাকে বললি না কেন? বারে, বাবা আমাকে 1007-8 মধ্যে একটা স্বর্ণের আংটি আনতে বলেছিল। আমি সকালে গিয়ে নিয়ে এসেছি এইটা, 85,000 টাকা। তারা যা যা দিচ্ছে তার সাথে মিল রেখে অন্তত একটা আংটি যদি না দেই তখন কেমন দেখায় না? হ্যাঁ হ্যাঁ, সেটাই ঠিক বলেছিস রেশমি। রেশমি একটা হাসি দিল। পাশে বসে থাকা অবন্তীর মলিন মুখ এসব আধিক্য চাকচিকের কাছে আরো মলিন হতে থাকলো। কেউ কেউ অবন্তীর মাথায় হাত রেখে বলতে লাগলো, আহা, অবন্তীর কি ভাগ্য। সন্ধ্যার কিছুক্ষণ আগেই রেশমি বাসা থেকে অবন্তীকে নিয়ে বেরিয়ে পার্লারে চলে গেল। সবাইকে বলে দিল সন্ধ্যার সাথে সাথেই চাইনিজে যেতে। জামাই বাড়ির লোকজন 7টার ভেতরে চলে আসবে, আর খাবারের বিষয়ে যাতে কোনো টেনশন না করে। রেশমি পার্লারে যাবার আগে অবন্তীর হবু স্বামীর জন্য কেনা হীরের আংটিটা মায়ের কাছে রেখে গেল। বলল এটা সেফে সাথে করে নিয়ে যেতে। অবন্তী রেডি হলো। পার্লারের মেকআপে অবন্তীকে পরীর মতো সুন্দর দেখাচ্ছে। পার্লারের মেকআপ আর্টিস্ট বলল, আপনি হাসেন না কেন? আজকে আপনার জীবনের অন্যতম একটা সুন্দর দিন। আজকে আপনাকে সুন্দর না দেখালে কেমনে হবে? অবন্তী জবাব দিল না। তার মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে আসিফের কথা। সন্ধ্যা 7টার দিকে তাদের মেকআপ শেষ হলো। রেশমিও একটা আকাশি রঙা শাড়ি পরেছে। রেশমিকেও সুন্দর দেখাচ্ছে। নিজের হাত থেকে সোনার চুড়ি খুলে ছোট বোনের হাতে পরিয়ে দিল রেশমি। তারপর বলে উঠল, এই তো এখন পারফেক্ট। তারপর তারা চাইনিজে চলে গেল।
তারা যাওয়ার প্রায় সাথে সাথেই জামাই বাড়ির লোকজনও এসে গেল। রেশমির শ্বশুর শাশুড়ি ননদ দেবরা সব এসেছেন সাথে। অবন্তীর হবু শাশুড়ি এসে অবন্তীর কপালে একটা চুমো খেলেন। অবন্তী তাকে পায়ে ধরে সালাম করলো। কিছুক্ষণের মাথায় অবন্তীর হবু শ্বশুরকুলের সবাই একে একে এসে অবন্তীকে দেখতে লাগলো। একদিকে লোকজন অবন্তীকে দেখছে, অন্যদিকে ক্যামেরার ফ্ল্যাশ লাইটের আলোয় পরিস্থিতিটাকে আরো জমজমাট করে তুলল। সবাই অবন্তীকে দেখছে আর বলছে, মাশাল্লাহ, আমাদের রাফির বউ দেখার মতো হয়েছে। অবন্তী চুপচাপ স্টেজে বসা আছে। সবাই যার যার মতো কথা বলছে। খাবার খাওয়াও শেষ হলো। এরপর আসলো আংটি বদলের পালা। অবন্তী এখনো তার হবু স্বামীকে দেখেনি। সে আজকে একটা নীল রঙের পাঞ্জাবি পরে এসেছে। কাগজে কলমে অবন্তীর হবু স্বামীর বয়স 31 হলেও দেখতে 23 বা 24-এর বেশি লাগে না। লম্বা 5 ফিট 9 ইঞ্চি, শরীরের রঙও শ্যামলা। আংটি বদলের সময় সবাই একে একে শীষ দিচ্ছে, মশকরা করছে। রাফির মুখেও হাসি, তবে অবন্তীর মুখে কোনো হাসি নেই। রাফির বন্ধুরা বলছে, ভাবে দেখি বিয়ের আগে রাফির কথা মতো চলতে শুরু করে দিয়েছেন। রাফিও হাঁটছে না খুব একটা, আর এখন ভাবিও হাঁটছেন না। এতেও অবন্তীর মুখে হাসি দেখা দিল না। রাত 11টা নাগাদ অবন্তীর আকদ সম্পন্ন হলো। মোহর ঠিক হলো 17,01,001 টাকা। স্বর্ণ উপহার হিসেবে জামাই বাড়ি থেকে দেওয়া হবে 20 ভরির মতো। আকদের পর অবন্তীর শাশুড়ি তার হাত থেকে একজোড়া জালি বেঙ্গল খুলে অবন্তীর হাতে পরিয়ে দিলেন। আশেপাশের লোকজন বলাবলি করতে লাগলো, অবন্তীর মতো কপাল আর কারো হয় না। গুরুজনদের কথা মতো অবন্তীর বিয়ের আনুষ্ঠানিকতা ঠিক হলো আগামী পরশুদিন রাত্রে। মাঝখানে শুধু কালকের দিন বাকি। অন্যদিকে আসিফ নুসরাতকে কল দিয়ে একের পর এক হুমকি দিচ্ছে। যদি নুসরাত আজ রাতে তার বাসায় এসে সেট না করে, তাহলে নুসরাতের কিছু ছবি আর ভিডিও সে ভাইরাল করে দেবে নেট দুনিয়ায়। বাসায় ফিরতে ফিরতে রাত 1টা বেজে যায়। এদিকে নুসরাতকে আসিফ টেক্সট দিয়েই যাচ্ছে। আগামীকাল সন্ধ্যার ভেতরে যদি নুসরাত তার ফ্ল্যাটে না আসে, তাহলে সে নুসরাতের ফটো ভিডিও ভাইরাল করে দেবে। নুসরাত একা বাসায় কি করবে বুঝতে পারছিল না। একদিকে ভয়, অন্যদিকে চরম ঘৃণা তাকে কুঁকড়ে দিচ্ছিল। অন্যদিকে বাসায় এসে নিজের রুমে খাটের উপর বসে থাকা অবন্তীর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। অবন্তীর মনে হচ্ছে তার বুকে এক পাহাড় সম চাপ এসে বাসা বেঁধেছে, আর এই চাপটা সহজে তাকে ছাড়বার নয়। অবন্তীর মা অবন্তীর পাশে এসে বসলেন। অন্য পাশে এসে রেশমি বসলো। অবন্তীর মা অবন্তীকে বললেন, মারে, কান্না করছিস কেন? মেয়ে হয়ে জন্ম নিয়েছিস যখন, তখন তো বিয়ে করাটাই তোর জীবনের একমাত্র সত্য। দেখবি মা আমার, সেখানে তুই অনেক ভালো থাকবি, কোনো কমতি থাকবে না তোর। রেশমি বলল, অবন্তী বোন আমার, তোর কোনো খারাপ হোক ক্ষতি হোক সেটা আমরা চাই কখনো? বল তুই। জানি বিয়ের সময় সব মেয়েদের কষ্ট হয়, কিন্তু এই কষ্টটাকে মানিয়ে নেওয়ার মধ্যেই তো জীবনের সুখ। এই যে তুই আজ 22 বছর ধরে এই বাড়িতে আছিস। এই বাড়িটা তো তোর বাড়ি না, এইটা হলো আরিয়ানের বউয়ের বাড়ি। আমাদের ছোট ভাই আরিয়ানের যখন বিয়ে করে বউ নিয়ে আসবে, তখন এই বাড়িটা তার বউয়ের বাড়ি হয়ে যাবে। ঠিক তেমনই তোর বিয়ের পর থেকে রাফির বাড়িটাই তোর আসল বাড়ি। সেখানে তোর অধিকার, সেখানে তোর জীবন শুরু মাত্র। মেয়েদের জীবনটা শুরু হয় সংসার জীবনে প্রবেশের মধ্যেই। অবন্তীর মাকে জড়িয়ে ধরে হামহো করে বাচ্চাদের মতো কান্না করে দিল। অবন্তীর কান্নার শব্দে আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠল। অবন্তীর বাবা মোবাইল এনে দিয়ে রেশমিকে বললেন, এই নে, কল এসেছে। কে, জামাই? আরিয়ান কল দিয়েছে কানাডা থেকে। তোর সাথে কি যেন কথা আছে, আর অবন্তীর সাথেও কথা বলতে চাই। ও আচ্ছা। আরিয়ান কিছুক্ষণ অবন্তীর সাথে কথা বলল। আরিয়ান আর অবন্তী দুজনে পিঠাপিঠি ভাই বোন। এক সময় পর্যন্ত আরিয়ান অবন্তীকে নাম ধরেই ডাকতো, কিন্তু বড় হওয়ার পর থেকে আরিয়ান অবন্তীকে আপু বলেই ডাকে। দুজনেই কলে কান্না করলো কিছুক্ষণ। তারপর আরিয়ান রেশমিকে বলল, আপু, আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে আমার স্কলারশিপের টাকা থেকে 50,000 টাকা দিয়েছি। মাঝে তো কালকের দিনটা বাকি। আমার বোনটাকে কিছু কাপড় চোপড় কিনে দিও, কেমন? বারে, আর বড় বোনের কথা ভুলে গেলি? কে বললো ভুলে গিয়েছি? এই তো আমি বললাম অবন্তীর জন্য 50,000 টাকা পাঠালি, আর আমার জন্য নাই? না, তোমার জন্য 5,000 টাকা দিয়েছি, কিছু কিনে নিও, আমি পরে দিব আপু। ধুর, বোকা ভাইটা আমার জন্য লাগবে না এখন। কালকে সকালেই 55,000 টাকা তুলে আমি অবন্তীর জন্য শপিং করে আনবো। আচ্ছা আপু, রাখছি তাহলে। হ্যাঁ রাখ, আর টেনশন করিস না, তোর দুলাভাই টাকার ম্যানেজ করে দিয়েছেন। হ্যাঁ আপু, আমি জানি, বাবা আমাকে কাল রাতেই বলেছে সব।
যদি দুলাভাই না থাকতো তাহলে এত তাড়াতাড়ি এই সময়ে ভেতর বিয়েটা কোনোভাবেই করানো সম্ভব হতো না। আচ্ছা, তুই একবার কলে তোর দুলাভাইয়ের সাথে কথা বলে নিস, কেমন? আচ্ছা আপু, রাখছি এখন। আরিয়ান কল রাখলো। রেশমি মাকে আর অবন্তীকে বলল, আরিয়ান অ্যাকাউন্টে 55,000 টাকা দিয়েছে, এগুলো দিয়ে অবন্তীকে কোনো কিছু কিনে দিতে বলেছে। অবন্তী বলল, আপু এক্সট্রা আর খরচ করো না এখন, আমার সব কিছু আছে, আর বিয়ে হলেই তো শেষ না, এখনো অনেক খরচ বাকি। খরচ নিয়ে তোকে চিন্তা করতে হবে না। রেশমি বাবাকে ডেকে বলল, বাবা, তোমার জামাইয়ের ইভেন্ট ম্যানেজমেন্টের এক ফ্রেন্ড আছে, কালকে গায়ে হলুদ চাইনিজেই হবে। মানুষ ঘরে যারা আছি তারাই যাব, আর অবন্তীর বান্ধবীরা আসবে শুধু। তুমি ওনার সাথে কথা বলে দেখো। আর মা, তুমি সবাইকে দাওয়াত দিয়ে দাও এখনই। পরশু রাতে বিয়ে, মাঝখানে কালকের গায়ে হলুদ, এর ভেতরে তো আর কার্ড ছাপানো যাবে না। পরশু আমানি কনভেনশন সেন্টারে বিয়ে। রেশমির বাবা চোখ বড় বড় করে বললেন, আমানি কনভেনশন সেন্টারে বিয়ে, এত খরচ সামলাবো কিভাবে? তোমাকে খরচে চিন্তা করতে হবে না, আমি সব দেখছি। তোমাদের দায়িত্ব শুধু মানুষকে দাওয়াত দেওয়া। সবাই তো আর বুঝে না। ছোট চাচা তো কালকেই বেঁকে গেলেন, আজকে এলেন না। বাবা কাল সকাল সকাল ছোট চাচার বাসায় গিয়ে ওনাকে বুঝিয়ে বলে এসো, আর বলবা যে গায়ে হলুদেও যাতে সবাই আসে। আমাদের এখান থেকে ধরো দাওয়াতি 400 জন, আর তাদের সেখান থেকে বরযাত্রা 600 জনের মতো হবে। না রে রেশমি, এত জন হবে না বোধহয়। কে বললো হবে না? আমার বিয়েতে তো 700 মানুষের খাবার করেছিলে, তখন শেষে রেস্টুরেন্ট থেকে রান্না করিয়ে এনে খাওয়াতে হয়েছে। আর এবার আর অল্পর জন্য কোনো ত্রুটি রাখতে চাই না। আমি কিন্তু কাল সারাদিন সারা রাত ব্যস্ত থাকব। ফটোগ্রাফার ম্যানেজ হয়নি এখনও। আমি আমার বান্ধবীকে বলে রেখেছি, তার ছোটো ভাই ভালোই ইভেন্ট ফটোগ্রাফি করে থাকে, যদি সে আসে তাহলে ভালো হবে। রেশমির বাবা রেশমির এক নাগারে কথা শুনে রেশমিকে বললেন, থাম মা, থাম এবার। তুই মেয়ে হয়ে যা করছিস, আল্লাহ যেন তোর মতো মেয়ে সব ঘরে ঘরে দেয়। বাবার কথা শুনে রেশমি আর অবন্তী দুজনেই বাবার বুকে মাথা রেখে কান্না শুরু করে দিল। অবন্তী আর রেশমিকে বুকে জড়িয়ে ধরে মাথায় চুলে হাত বুলাতে বুলাতে অবন্তী আর রেশমিকে বললেন, আমার মেয়ে দুটোই আজ বড় হয়ে গিয়েছে। বড় মেয়ে দায়িত্ব নিতে শিখেছে, ছোট সংসার করা বুঝে এসেছে। আজকে আমি খুশি রে, না আমি খুব খুশি। বিছানায় বসে থাকা অবন্তী আর মা রাহেলা বেগমও আবেগে কান্না শুরু করে দিলেন। রাত তখন 3টা হবে। অবন্তী একা একা কান্না করছে, কোনোভাবেই ভুলতে পারছে না আসিফকে। যেদিন প্রথম তাদের দেখা হয় সেদিন অবন্তীর কপালে কালো টিপ পড়া ছিল। সেই টিপ দেখে আসিফ বলেছিল, তোমাকে কালো টিপে অফরির মতো সুন্দর দেখায়। অবন্তীর এখনো মনে হয় আসিফের যখন জ্বর উঠত তখন আসিফ অবন্তীর পায়ে মাথা রেখে শুয়ে পড়ত, জলপট্টি দিত অবন্তী, মাথার চুলে হাত বুলিয়ে দিত আসিফের। আর আজ সেই আসিফ হয়তোবা অন্য কারোর সাথে বেড শেয়ার করছে। কয়েকবার ফিজিক্যাল রিলেশন করার ইঙ্গিত দিয়েছিল আসিফ, তবে অবন্তী রাজি হয়নি। অবন্তীকে আসিফ স্বপ্ন দেখাতো তাদের একদিন বিয়ে হবে, বিয়ের পর ছোট্ট একটা সংসার হবে। সেই স্বপ্ন আর স্বপ্নই শুধু থেকে গেল, বাস্তবে ধরা দিল না। এদিকে নুসরাত ঘুমাতে পারল না সারা রাত। আসিফের আবদার তার বাসায় যেতে হবে নুসরাতকে। গ্রামের সহজ সরল মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিল, থাকে এক দূর সম্পর্কের খালার বাসায়, এক রুম নিয়ে থাকে। মাস শেষে ভাড়া দেয়। গরিব বাবা মায়ের একমাত্র সন্তান নুসরাত। স্বপ্ন ছিল ম্যাজিস্ট্রেট হবে, বাবা মায়ের ভরসা হবে, নিজে অনেক বড় কেউ একজন হবে। ঢাকা এসেই আসিফের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। নিজে টিউশনি করে যা টাকা পেত তা বাড়িতে দিয়ে আর বাসা ভাড়া দিয়ে যা বাকি থাকতো সবকিছুই আসিফের পেছনে খরচ করত। আসিফ বিরিয়ানি খেতে ভালোবাসে। বাসা থেকে বানিয়ে আনার জন্য নুসরাত একটা সিলিন্ডার কেনে। নিজের রুমে বসে যেদিনই আসতো সেদিনই আসিফের জন্য বিরিয়ানি বানিয়ে নিয়ে আসতো। আসিফ তাকে স্বপ্ন দেখিয়েছিল বিয়ে করার। ভুলিয়ে ভালিয়ে আসিফ নুসরাতের সাথে খারাপ রিলেশনে জড়িয়ে যায়। দিন শেষে নুসরাতের কিছু ছবি ভিডিও আসিফের কাছে থেকে যায়। আজকে এটার জেদ ধরেই আসিফ নুসরাতকে ব্ল্যাকমেইল করছে। নুসরাতকে তার বাসায় গিয়ে রাত কাটানোর জন্য জোর জবরদস্তি করছে। সকাল 7টা বাজে। অবন্তীর চোখে ঘুম নেই, নুসরাতের চোখে ভয়ের চিহ্ন, তারও ঘুম নেই। অবন্তী কান্না করতে করতে চোখ ফুলিয়ে নিয়েছে। রেশমি ঘরে এসে অবন্তীকে ঝাড়ি মেরে বলল, আশ্চর্য,
তোর এই অবস্থা কেন? রাতেই গায়ে হলুদ, ঘুমাতে ঘুমাতে রাত 2টা বাজবে, তার উপর একটু পর শপিংয়ে যাব। তোর চোখ দুইটা এরকম ফোলা ফোলা দেখালে কেমন লাগে? লোকে তো আমাকে দেখবে না বিয়েতে এসে, যে আসবে সে এক নজর তোকেই দেখবে। কিন্তু অবন্তী এবারও নিশ্চুপ। রেশমি বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে, জামাই বাড়ির লোকজন যে কেউ আসবে তোর কাপড় চোপড় নিয়ে। আর তোর বরকে টাকা দিয়েছে তোর দুলা ভাই, তার নিজেরও তো ভাই। আর ছেলেদের কাপড় চোপড় কী লাগে তা আমরা বুঝতে পারবো না। অবন্তী একটা ক্রিম কালারের ড্রেস পরেছে। একটু পরেই নিচে একটা কার এসে থামলো। অবন্তীর ননদ 2টা কাপড় নিয়ে এসেছে, বিয়ের দিন পরার জন্য কাতান শাড়ি আর ওয়ালিমার জন্য নীল লেহেঙ্গা। সাথে করে একটা কার্ডও নিয়ে এসেছে, তারা ওয়ালিমার দাওয়াত পাঠিয়েছেন। রেশমি মনে মনে চিন্তিত হলো, মেয়ের বাড়ি থেকে বরের বাড়িতে বিয়ের কার্ড দেওয়া লাগে, না হলে বরযাত্রার দাওয়াত করা হয় না। তখনই রেশমি মেহমানদের বসিয়ে রেখে বাসা থেকে বেরিয়ে গেল। নিউ মার্কেটে গিয়ে কার্ডের দোকানে আধ ঘন্টা বসে আর্জেন্ট বরের বাড়ির লোকজনদের জন্য নিমন্ত্রণ করার কার্ড বানিয়ে নিল। তারপর একটা রিক্সা করে ব্যাংকে গিয়ে টাকা উঠিয়ে অবন্তী শ্বশুর বাড়িতে গিয়ে বিয়ের নিমন্ত্রণ কার্ড দিয়ে আসলো। সেখান থেকে বেরোবার সময় দেখলো অবন্তীর 2 ননদ বাসায় এসে ঢুকেছেন। তারা জিজ্ঞেস করলো, আরে রেশমি ভাবি এখানে এখন? না, বিয়ের কার্ড দিতে এসেছি তো, ভুলেই গিয়েছিলাম। তোমাদের ওয়ালিমার দাওয়াতের কার্ড দেখে মনে হয়েছে, তাই তো চলে আসলাম সময় নষ্ট না করে। আচ্ছা ভাবি, আমাদের ভাবিকে কিন্তু কালকে সুন্দর করে সাজানো চাই। আরে এত চিন্তা করতে হবে না, তোমাদের রেশমি ভাবি বিউটিশিয়ান এক্সপার্ট আছে না, আমি থাকতে টেনশন কিসের? 5 দিনের দিন কম লেগেছিল অবন্তীকে? না, কম অবশ্যই লাগেনি, তবে তোমাকে কম সুন্দর লেগেছে। এই দুষ্টু মেয়েরা, বোনের বিয়েতে যদি আমি বেশি সাজুগুজু করি তাহলে মানুষ আমাকে দেখবে না, তোদের নতুন ভাবিকে দেখবে। বল, তোমরা তো আমাকে আগেই দেখে নিয়েছো। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছ রেশমি ভাবি। আচ্ছা আমি আসি তাহলে। হ্যাঁ, দেখা হচ্ছে আগামীকাল। আচ্ছা তোমরা সন্ধ্যায় গায়ে হলুদে এসো, না হলে? না না, আমাদের এখানেও গায়ে হলুদ আছে। ভাইয়ের গায়ে হলুদ বলে কথা, বোনেরা না থাকলে হয়? হ্যাঁ তাও ঠিক, আমারও তো দেবরের গায়ে হলুদ, আমি না থাকলে কেমনে হয়? না, তুমি তোমার বোনের সেখানেই থেকো, আমরা আমাদের ভাইয়ের এখানেই থাকবো। আচ্ছা আচ্ছা, আসি কিন্তু। একদিকে অবন্তী গায়ে হলুদের মেকআপ করার জন্য রেশমির সাথে পার্লারের পথে রওনা হলো, অন্যদিকে খালাকে ভার্সিটির অ্যাসাইনমেন্টের কথা বলে আসিফের বাসায় রওনা হলো নুসরাত। একজনের জীবন শুরু হতে যাচ্ছে, অন্যজনের জীবনে এখন অপেক্ষা করছে নরকীয় ভয়াবহতা। নুসরাত যখন আসিফের ফ্ল্যাটে গিয়ে কলিং বেল চাপে, তখন আসিফ এসে দরজা খোলে। আসিফের লাল লাল নেশা করা চোখ আর আষ্টে মদের গন্ধ পেয়ে নুসরাত ভয় পেয়ে যায়। আসিফ নুসরাতের কাঁধে হাত রেখে নুসরাতকে ভেতরে নিয়ে যায়। ভেতরে ঢুকতে ঢুকতে আসিফ বলে, নুসরাত মাই ডার্লিং, আজকে আমাদের চিল হবে, শুধু চিল। নুসরাতের ফটোগুলো আসিফ নুসরাতের সামনে একটা ল্যাপটপ এনে দেখাতে শুরু করলো। লজ্জায় চোখ সরিয়ে নিল নুসরাত। আসিফ তখন শুরু করলো অকথ্য ভাষায় গালাগাল। আসিফ নুসরাতকে বলল, চোখ সরাবি না ডার্লিং, দেখ ভালো করে, এগুলো তো তুই নিজেই, আজ তুই দেখবি, আমি দেখাবো। আমার কথা না শুনলে কিছুক্ষণ পর এইটা তোর বাবাও দেখবে। নিজের মনের কাছে লজ্জায় কুকড়ে যাওয়া শুরু হলো নুসরাতের। এদিকে আসিফ বলেই যাচ্ছে নানান কথা। আসিফ আর নুসরাতের একটা ভিডিও প্লে করলো সে। নুসরাতকে বলল, ওই অবন্তী বোকামেটা শুনলাম আজ গায়ে হলুদ, কালকে বিয়ে, শালিটারে কোন ছেলে হিজড়া বিয়ে করছে সেটাই দেখতে হবে, আমি তো তাকে খেতে পারলাম না। একজন মেয়ে হয়ে তার সামনে আরেকটা মেয়েকে নিয়ে এমন কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারছিল না নুসরাত। কিছু বলতে যাবে বা বলবে এমনটাও হবার নয়। আসিফ বলেই চলেছে, কিন্তু তবুও নিস্তার হলো না নুসরাতের। মাতাল হয়ে কথা বলতে বলতে শেষ পর্যায়ে ক্ষুধার্ত শেয়ালের মতো আসিফ হানা দিল নুসরাতের শরীরে। আসিফ সেই রাতে নুসরাতের শরীরে পাশবিকভাবে ভোগ করল। জল জমে শক্ত বরফের মতো হয়ে গেল নুসরাত। তার মধ্যে কোনো অনুভূতি কাজ করছে না। সারা রাতের সেই পাশবিক নির্যাতনের সাক্ষী সে নিজেই হয়েছে। সেই পাশবিকতার সামনে তার স্বপ্নগুলো মলিন হতে শুরু করলো। নুসরাতের বাবা সামান্য এক দিনমজুর, শরীরে তার রোগ ব্যাধিতে ভর্তি। প্রতিদিন দিনমজুরের কাজও পান না। যা টাকা আয় হয় তা দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচেছিল তারা। নুসরাতের মায়ের হার্টের সমস্যা, তবুও বেঁচে আছেন কিভাবে সেটা আল্লাহই জানে।
কখনো চিকিৎসা করাবার সামর্থ্য তার বাবার হয়নি। মেয়েকে লেখাপড়া করাচ্ছেন বাবা, এটার জন্য কম কথা শুনতে হয়নি নুসরাতের মা বাবাকে। নুসরাতের বাবা তার কুড়ে ঘর থেকেও স্বপ্ন দেখত মেয়ে তার ভার্সিটিতে পড়বে, একদিন অনেক বড় কেউ একজন হবে, সেদিন তাদের দুঃখের মোচন হবে। সেই নুসরাত এসএসসিতে গোটা উপজেলার মধ্যে প্রথম হয়। তারপর শুরু হয় আলোড়ন, একে একে বিয়ের আলাপ আসা শুরু করে। সে দেখতে ছিল অসম্ভব সুন্দরী, তবুও নুসরাতের বাবা নুসরাতকে বিয়ে দিতে নারাজ। একটা সময় অভাবে অভিযোগে নুসরাতের মা নুসরাতের বাবাকে রাজি করান মেয়েকে বিয়ে দিয়ে দিতে। সেটা আজ থেকে প্রায় 7 বছর আগের কাহিনী। পাশের গ্রামের আলী মাতব্বরের ছোট ছেলে খালকুর সাথে হুট করে নুসরাতের বিয়ে ঠিক হয়ে যায়। নুসরাত তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তো। বিয়ে হয়ে যাওয়ার পর নুসরাতের পড়াশোনা সব বন্ধ হয়ে যায়। বিয়ের পর জানতে পারে খালকুর আরেকটা স্ত্রী আছে। সে রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছে। খালকু রোজ রাতে মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরে এসে নুসরাতকে অকথ্য নির্যাতন করত, গায়ে হাত তুলত। একদিন কথা কাটাকাটির জেদ ধরে রড একটা আগুনে গরম করে নুসরাতের পিঠে এনে ছ্যাঁকা দেয়। নুসরাতের শাড়ির ব্লাউজ গরমে ঝলসে যায়, পিঠে কয়েক জায়গায় গভীর ক্ষতের সৃষ্টি হয়। আজও নুসরাতের পিঠে সেই গরম রডের ছ্যাঁকার দাগ যায়নি। এরকম মাস চারেক চলার পর নুসরাতকে তার বাবা ফিরিয়ে নিয়ে আসেন। নুসরাতের ডিভোর্স হয়ে যায় খালকুর সাথে। এর মধ্যে নুসরাত প্রেগনেন্ট হয়ে যায়। নুসরাতের বাবা নুসরাতকে ঢাকায় নিয়ে এসে অ্যাবর্শন করিয়ে নিয়ে যান। নুসরাত আবার কলেজে ভর্তি হয়। 2 বছর পর যখন এইচএসসির ফল বের হয়, তখন নুসরাত জিপিএ 5 পায়। স্বপ্নের বীজ আবার দেখতে শুরু করে নুসরাত। পেছনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে প্রাণপণ চেষ্টা করতে থাকে ভার্সিটির অ্যাডমিশনের জন্য। শেষমেশ সে চান্সও পেয়ে যায়। অ্যাডমিশনে চান্স পেয়ে নুসরাত সবাইকে দেখিয়ে দিল সে চাইলে সব পারে। ঢাকায় চলে আসলো নুসরাত। এদিকে অ্যাডমিশন, ঢাকা আসা যাওয়ার সব কিছুর জন্য নুসরাতের একসাথে বেশ খানিকটা টাকার প্রয়োজন হয়। ঢাকায় আসবে কি আসবে না এটা নিয়েও সংশয় কাজ করে তার মধ্যে। নুসরাতের মা নুসরাতের বাবাকে বললেন, মাইয়ার বিয়া যখন একটা হইছে তখন আর সহজে বিয়া দেওয়া যাইব না। এখন ঢাকায় গিয়া যদি পইরা নিজের পায়ে খাড়াইতে পারে তো মন্দ না। নুসরাতের বাবাও নুসরাতের মায়ের কথায় সায় দিলেন। নুসরাতের ঢাকা আসার ব্যবস্থা করা হলো। শোধে টাকা তুললেন নুসরাতের বাবা। মেয়ের হাতে 1015 টাকা ধরিয়ে দিয়ে সেদিন কান্না করতে করতে বলেছিলেন, মায়ে আমার বড় হইব এই স্বপ্ন দেখি। গ্রামের লোকজন কম কথা কইব না, এই জন্য আমারে তাই যদি কিছু না করতে পারিস তাইলে এই অবাকা বাপের তোর মুখ দেখাস না কোনোদিন। এখন নুসরাতের বারবার বাবার সেই কথাটা মনে হয়। ঢাকায় এসেছিল পড়াশোনা করার জন্য, নতুন একটা স্বপ্ন দেখতে শুরু করেছিল আসিফকে নিয়ে। বাবার সুদের টাকাও পরিশোধ করেছিল নুসরাত। টিউশনির টাকা বাঁচিয়ে মাসে মাসে 3-4 হাজার টাকা করে বাড়িতে দিত। স্বপ্ন দেখত আসিফের সাথে তার সংসার হবে, আসিফ তাকে নতুন পৃথিবী দেবে, কম বয়সে তার জীবনে ঘটে যাওয়া অঘটনটা মুছে যাবে চিরতরে। কিন্তু না, তার কোনো কিছুই হবার নয়। ওঠ, আজকে চলে যা, কাজ শেষ। আসিফের কথায় সম্বিত জ্ঞান ফিরে পেল নুসরাত। আসিফ বলল, আর আমি যখন বলবো তখন চলে আসিস, নইলে সব শেষ করে দিব তোর। নুসরাত কোনো জবাব দিল না। বিছানা থেকে উঠে নিজের কাপড় পরল, তারপর চলে আসার জন্য উঠে দাঁড়ালো। আসিফ পেছন থেকে হেসকি টান মেরে নুসরাতকে ধরে বলল, তুই তো আজ পাক্কা খেলোয়াড় হয়ে গিয়েছিলি রে, উফ। নুসরাতের চোখ দিয়ে জল বেরিয়ে আসলো। অবলীলায় দাঁড়িয়ে থাকা এক নরম দানবকে সে তার চোখ দিয়ে প্রত্যক্ষ করছিল। অন্যদিকে আজ অবন্তীর বিয়ে। বারবার পুরনো সেই স্মৃতি ভুলতে গিয়েও ভুলতে পারছে না অবন্তী। নিজের স্বপ্নের দেশে হাতছানি দিচ্ছে প্রতিনিয়ত। 2 বছরের প্রেম তার শেষ হলো বিশ্বাসঘাতকতা আর প্রতারণা দিয়ে। সন্ধ্যার আগে আগে অবন্তী রেশমি পার্লারে রওনা হলো। কনভেনশন হলে সবার চোখ অবন্তীর উপরে থেকে যেন সরছেই না। লাল কাতান শাড়ির উপর উপচে পড়া রূপ আর স্বর্ণের ঝলমল গয়নায় অবন্তীকে মনে হচ্ছে কোনো রানীর বেশ ধরে আছে। ইভেন ফটোগ্রাফির লোকজনেরাও নানান কসরতে ফটো তুলছে। তাদের কথায় এই পোজ সেই পোজে ছবি তুলছে অবন্তী। মুখে হাসি না এনেও ফটোগ্রাফারের কথায় কিভাবে যেন হাসির পোজে ছবিগুলো তোলা হয়ে গেল। অবন্তীর বিদায় হতে হতে রাত 10টা। পেছনে সবাইকে কাঁদিয়ে অবন্তী তার স্বামীর গৃহে যাত্রা করল। একটা অভিমানের পৃথিবী, ভালোবাসার মানুষজন হারিয়ে মিথ্যার ছলনার পেছনে ফেলে অবন্তীর নবজীবনের শুরু হলো। পরের দিন অবন্তীর অলিমা ছিল। অলিমার দিন রেশমি অবন্তীর কানে কানে জিজ্ঞেস করেছিল, কি রে রাফি মানুষটা কেমন? সেদিন অবন্তী বলেছিল, যাকে ভালোবাসতাম তাকে 2 বছরও চিনতে পারলাম না। আর
একজন অচেনা অপরিচিত লোককে আমি একদিনই চিনে ফেলবো? অবন্তীর কথায় রেশমি শকড হয়ে যায়। রেশমি এই প্রথম অবন্তীর বিয়ের পর জানতে পারে যে অবন্তীর রিলেশন ছিল। এর আগে অবন্তীর রিলেশনের কথা তারা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। তাহলে এতদিন অবন্তীর এই অভিমান, বিয়েতে রাজি না হওয়া, তারপর হুট করে বিয়েতে সম্মতি দেওয়া, এর পেছনে কি অবন্তীর রিলেশন কোনোভাবে জড়িত? রেশমি অবন্তীকে ড্রেসিং রুমে নিয়ে গেল। রেশমি অবন্তীকে বলল, যা হবার হয়ে গিয়েছে। ছেলেটা কে, কি করে, আমার কিছুই জানার দরকার নেই। তোদের কি কি হয়েছে তাও আমি জানি না। শুধু এইটুকু, এই খবরটা যাতে আর কারো কানে না যায়, এই আমি শুনেছি, ব্যাস। আর তুই জানিস, আর কেউ কোনো দিন না জানে, বুঝেছিস? অবন্তী রেশমিকে জড়িয়ে কান্না শুরু করে দেয়। রেশমি অবন্তীর চোখ মুছে দিয়ে বলে, কান্না না, আজকে মেকআপ নষ্ট হয়ে গেলে ফটো আসবে না সুন্দর। নতুন জীবনের শুরু হয়েছে মাত্র, দেখিস তুই অনেক সুখী হবি, আর আমার মুখটার মানও রাখবি, দেখিস অবন্তী। অবন্তীর বিয়ে অলিমা শেষ হলো। অলিমার পরের দিন অবন্তীর দিরাগমন। অবন্তীর জামাই রাফি দেশে আর মাত্র 5 দিন থাকবে। এরপর তারা সবাই চলে যাবে। অবন্তী তখন তার বাবা মার সাথেই থাকবে। দিরাগমনে এক গাড়ি ভর্তি অবন্তীর জামাই বাড়ির লোকেরা বেড়াতে এলো। অবন্তী সেদিন রানী গোলাপি রঙের কাতান শাড়ি পরেছিল। সাদা রঙের উপর রানী গোলাপি রঙের শাড়ি পরায় অবন্তীকে পরীর মতো লাগছিল। দুপুরের খাবার খাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল। অবন্তী তার বাবার রুমে গেল, গিয়ে মায়ের কাছে বসে গল্প করছিল শ্বশুরবাড়ির কথা। শাশুড়ি যে অবন্তীকে খুবই স্নেহ করেন সেই কথাও বলল। অবন্তী তার গলার চেন মাকে দেখিয়ে বলল, এইটা তার নন্দাই উপহার দিয়েছে। হঠাৎ খাটের উপর থাকা খবরের কাগজে অবন্তীর চোখ পড়ল। পেপারের প্রথম পৃষ্ঠায় বড় করে লেখা শিরোনাম, আত্মহত্যা করল ভার্সিটির ছাত্রী। আর সেখানে নুসরাতের একটা ফটো অ্যাড করা পত্রিকার হেডলাইন এলো, আত্মহত্যা করল ভার্সিটির ছাত্রী, নুসরাত সুইসাইড করেছে। অবন্তী কাঁপা কাঁপা হাতে পত্রিকা হাতে নিল। চোখ ঝাপসা হয়ে আসলো অবন্তীর। এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। অবন্তীর মা বললেন, কি হলো, পত্রিকায় কি দেখছি সেভাবে? অবন্তী নিশ্চুপ, কোনো জবাব দিল না। কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকলো। সাহস পেল না হেডলাইনের পাশ কাটিয়ে ভেতরের নিউজটা পড়ার। কিছুক্ষণ এভাবেই স্থির থাকলো অবন্তী। রেশমি রুমে আসলো। অবন্তীকে বলল, এখানে একা একা বসে থেকে কি করছিস? ড্রয়িং রুমে আয়, সবাই বসে গল্প করছি। মা, তুমি কি চা রান্না করে দিতে পারবে? আমি তাদের সাথে গল্প করছি বসে। অবন্তীর মা রেশমিকে বলল, আচ্ছা তুই যা, আমি চা করে দিচ্ছি। আচ্ছা মা, চিড়ার লাড্ডু রেখেছিলে না, ওগুলো বের করে দিও তো, তারা খাবে বলেছে। আচ্ছা দিচ্ছি। অবন্তী তুই ড্রয়িং রুমে যা, আমি চা বানিয়ে নিয়ে আসছি। অবন্তী বলল, তোমরা যাও, আমি ওয়াশরুম থেকে আসছি। অবন্তীর মা চা বানাতে রান্নাঘরে চলে গেলেন। আর রেশমি অবন্তীর স্বামীর বাড়ির লোকজনের সাথে গল্প করার জন্য ড্রয়িং রুমে চলে গেল। কাঁপা কাঁপা হাতে অবন্তী পত্রিকাটা হাতে নিল। নুসরাতের মায়া ভরা চোখ দেখে অবন্তী শিউরে উঠল। শুরু করলো ভেতরের নিউজটা পড়া। সেখানে লেখা, গতকাল সন্ধ্যায় ভার্সিটি 3rd ইয়ারের ছাত্রী নুসরাতের বাসার ভেতর থেকে লাশ উদ্ধার করে আলীনগর পুলিশ। পুলিশ জানায়, নুসরাত তার এক আত্মীয়র বাসায় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। রুমের ফ্যানের সাথে সুতি ওড়না জড়িয়ে ফাঁস লাগায় সে। প্রথমে পুলিশ এটাকে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করলেও এখন এটা নিশ্চিত যে এটা কোনো হত্যাকাণ্ড নয়। পুলিশ নুসরাতের বাবা মার সাথে যোগাযোগ করলে শুধু কান্না ছাড়া আর তেমন কিছু জানতে পারেনি। পুলিশি তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। ভার্সিটি পড়ুয়া নুসরাতের ক্লাস 10-এ থাকতে একটা বিয়ে হয় এবং কিছুদিন পর ডিভোর্সও হয়ে যায়। এই পর্যন্ত পড়ে অবন্তী থমকে যায়। নুসরাতের আগেও একটা বিয়ে হয়েছিল জেনে অবন্তী ভরকে যায় খানিকটা। নিজের মনেই নিজেকে প্রশ্ন করতে থাকে, একটা মেয়ে কতটুকু মানসিক ডিপ্রেসড হলে এরকম একটা কাজ করতে পারে। অবন্তী নিউজটা পড়ছে আর চোখ দিয়ে কান্না ঝরছে। পুলিশ জানায়, অবন্তী যে সুইসাইড করেছে এটা নিশ্চিত হয়েছে অবন্তীর পড়ার টেবিলে রাখা অবন্তীর সুইসাইড নোট দেখে। সুইসাইড নোটে লেখা, প্রিয় ইমতিয়াজ, তোমাকে ভালোবেসেছিলাম অনেক বেশি। জীবনের কাছে বারবার আমি পরাজিত হয়েছি। এটাই আমার প্রকার জীবন বাস্তবতা। আজকে আবারও পরাজিত হতে চলেছি। জানি আমি মারা গেলে কারো কিছু যায় আসে না। আমি আমার নিজের জীবনটা নিজের হাতেই শেষ করে দিলাম। তোমাকে ভালোবাসাটা আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল। সেই ভুলের মাসুল দিতে আরেকটা ভুল করতে চলেছি। আমার ছবি ভিডিও তোমার কাছে আছে, সেটার ব্ল্যাকমেল করে তুমি এখন আমার সাথে পাশবিক নির্যাতন চালাচ্ছ।
একদিকে নিজের সম্মান, অন্যদিকে মানসিক অত্যাচার, দুইটাই আমি নিতে পারলাম না। তুমি এইভাবে আমার বিশ্বাসে হার মানাবে সেটা স্বপ্নেও কল্পনা করিনি। তারপর গত পরশু যখন তুমি আমাকে তোমার বাসায় ডাকলে, নিরুপায় হই, সম্মান ভয়ে আমি তোমার বাসায় যাই। তারপর তুমি তোমার বন্ধুদের নিয়ে আমার সাথে, এরপর আর আমার বাঁচার ইচ্ছা মরে গিয়েছে চিরতরে। আর যদি বেঁচেও যাই তাহলে এই বাচ্চাটা হবে মরা মুখে নিয়ে বেচা। এই বাচ্চা আমি বাঁচতে চাই না। আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারলাম না নিজের স্বপ্নের সমান বড় হতে। একবার একটা বিয়ে আমার স্বপ্ন ভেঙেছিল, অনেক কষ্টে সেই স্বপ্ন আবার গড়েছিলাম। তুমি সেই স্বপ্নটাকে আবার মাটিতে মিশিয়ে দিলে আসিফ। আমার স্বপ্ন দেখতে এখন মানা, নিজেকে ধ্বংস করা এখন অনিবার্য। নিজের জীবন নিয়ে আমি খেলা করতে চাইনি, তবে এখন এই খেলা করাটা আমার অনেক স্বীকার্য। আত্মহত্যার পথটাকে বেছে নিলাম জীবনের মৃত্যু হিসাবে। এর দায় আর কারো না, আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। পৃথিবীর মিথ্যুক প্রেমিকদের আমি ক্ষমা করতে পারলাম না। মিথ্যুকরা মিথ্যার অপবাদ দিয়েও আজীবন ভালো থাকুক। ইতি নুসরাত। যে তার ভালোবাসার কাছে বিক্রি হয়েছে। পুলিশ এই সুইসাইড নোট দেখে নিশ্চিত হয়েছে যে এটা একটা সুইসাইড, এবং পুলিশ নুসরাত যে বাসায় থাকতো সেখানে জিজ্ঞাসা করেছে আসিফকে। তারা কোনো জুৎসই জবাব দিতে পারেনি। উপরন্তু তারা কিছুটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলে পুলিশের ধারণা। এই ঘটনার পর থেকে নুসরাতের মোবাইল লাপাত্তা, সিম কার্ডের লোকেশন খুঁজেও পাওয়া যাচ্ছে না। ঘটনাটার তদন্তের স্বার্থে পুলিশ ইমতিয়াজ নামের সেই ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছে। তবে ইমতিয়াজ নামের সাথে নুসরাতের এই ঘটনার কোনো মিল পুলিশ আদৌ খুঁজেই পাচ্ছে না। এছাড়া এই ঘটনার পর থেকে নুসরাতের পরিবার বা নুসরাত যে বাসায় থাকতো সেখানকার কেউ থানায় মামলা দায়ের করেননি। পুলিশ নিজে বাদী হয়ে এই ঘটনার তদন্তের জন্য একটা মামলা দায়ের করেছে। উপরন্তু নুসরাত যেই বাসায় থাকতো সেই ফ্যামিলির লোককে পুলিশ জেরা করে ঘটনার বিস্তারিত জানতে চাইলে তারা পুলিশের উপর মিথ্যা মানহানি মামলা দায়ের করেন। আপাতত পুলিশ তাদের তদন্তের স্বার্থে গোটা দেশবাসীর কাছে সাহায্য চাচ্ছেন। কেউ যদি এই ঘটনার কথা আন্দাজ করেন বা ইমতিয়াজকে সেটার খোঁজ দিতে পারেন, তাহলে পুলিশ নুসরাত সুইসাইড মামলার একটা সুষ্ঠু তদন্ত করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। কেউ যদি যোগাযোগ করতে চান তবে 0176229 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা meetdhakakhan@gmail.com এই মেইলেও লিখিত বক্তব্য দিতে পারেন। তদন্তের স্বার্থে আপনাদের বলাটা রেকর্ড করা হতে পারে, তবে পরিচয় গোপন রাখা হবে, এই আশ্বাস দিয়েছেন পুলিশের এসআই মিস্টার মকসুদুল হক। স্টাফ রিপোর্টার, দৈনিক আলো সকাল, ঢাকা, বাংলাদেশ। পুরো খবরটা পড়ে অবন্তী একটা দীর্ঘশ্বাস নিল। চাপা আর্তনাদ তাকে ভর করে বসলো। রেশমি আবার রুমে এসে বলল, তোকে না বলেছি ড্রয়িং রুমে আসতে, এখনো বসে আছিস যে? আয়। তুমি যাও, আমার কিছু ভালো লাগছে না, আমি পরে আসছি। অবন্তী কিছুক্ষণ একা একা চিন্তা করলো, একটা মেয়ে কতটুকু অসহায় হলে এরকম সুইসাইড করে বসে, একটা ছেলে কতটুকু পিচাস হলে বন্ধুদের সাথে নিয়ে তার এক সময়কার প্রতিশ্রুতি দেওয়া প্রেমিকাকে রেপ করে। আর নুসরাত, সে তো মরতে মরতেও সুইসাইড নোটে আসিফের নাম উল্লেখ করেনি, সেখানে সে লিখে গিয়েছে ছদ্মনাম ইমতিয়াজ। সেই আসিফ ভালোবাসাটার মূল্য দিতে জানল না। অমন্তীর নিজেকেই বোকা মনে হয় নিজের কাছে। সে এতদিন এই মানুষটার জন্য চোখ জলে ভাসিয়েছিল, যে মানুষটা শুধু নারীর শরীর ভালোবেসেছিল। আসলে সে ভালোবাসা পাওয়ার যোগ্য না। চাপা আর্তনাদ আর পাপবোধ এই কয়েকদিন অবন্তীকে ভেতর থেকে নিঃশেষ করেছিল। এখন সেই আর্তনাদ আর নেই। অজান্তেই অবন্তী প্রতিবাদ পোষণ করলো নিজের মধ্যে। চিন্তা করলো সব পুলিশকে জানিয়ে দেবে, যে করেই হোক সে কিছু একটা করবে। অন্তত নুসরাতের জন্য অবন্তীকে কিছু একটা করতেই হবে। নুসরাত যে সুইসাইড করলো এটা তার নিজের দোষ না। অবন্তী এটাকে সুইসাইড বলতে নারাজ, এইটা একটা মার্ডার কেস। আসিফ নুসরাতকে মনের দিক দিয়ে শেষ করে ফেলেছে। সম্ভ্রম হারিয়ে নুসরাত বেঁচে থাকার অবলম্বন হারিয়েছে। সন্ধ্যার কিছুক্ষণ আগেই গাড়ি চলে আসলো। অবন্তীর বাবার বাসা থেকে তার শ্বশুরের বাসা খুব বেশি দূরে নয়। শহরে জ্যামে বসা না পড়লে মোটে গাড়িতে করে মিনিট 15 পথ। অবন্তী যাওয়ার আগে তার ব্যাগে করে সেই পেপারটা নিয়ে আসলো। রেশমি বারবার বলে দিল কোনোভাবেই যেন তার বিয়ের আগের প্রেমের কথা শ্বশুরবাড়ির কেউ না জানতে পারে। আর এখন এভাবে নিজের মধ্যে থাকলে চলবে না, শ্বশুরবাড়ির সবার মন জয় করে নিতে হবে। অবন্তী শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। অবন্তীর মাথায় শুধু নুসরাতকে ন্যায় বিচার পাওয়ানোর চিন্তা চলছে। কিভাবে নুসরাতের এই হত্যাকাণ্ডের বিচার হয় সেটাই সে চায়। একটা পরিকল্পিত হত্যাকাণ্ডকে অবন্তী সুইসাইড অপবাদ দিয়ে জীবনের জন্য কলঙ্ক বানাতে চায় না। যদিও নুসরাত সুইসাইড করেছে, তবে এর দায় নুসরাতের না,
এর দায় শুধুমাত্র আসিফের। রাতে খাওয়া শেষে অবন্তী তার রুমে আসলো। রুমে আগে থেকে রাফি বসা ছিল। সে তার আমেরিকার ফ্রেন্ডের সাথে স্কাইপিতে কথা বলছিল। তারপর অবন্তী রুমে আসতেই ল্যাপটপের স্ক্রিন অবন্তীর দিকে ঘুরিয়ে ফ্রেন্ডদের বলল, শি ইজ মাই ওয়াইফ। রাফির ফ্রেন্ডরা বলল, ওয়াও, ক্যান ইউ কল হিম ভাবি? রাফি হাসলো, তারপর বলল, ইয়া শিওর। রাফির আমেরিকান ফ্রেন্ডদের মুখে ভাবির শব্দটা অনেকটা ভাইবির মতো শোনালো। এটা শুনে অবন্তীর কি হাসি! বিয়ের পর এইটা অবন্তীর প্রথম হাসি ছিল। তারপর রাফি কল কেটে দিল। অবন্তীকে তার পাশে ডাকলো। অবন্তী রাফির পাশে গিয়ে বসলো। সেই প্রথম তাদের একসাথে বসে কথা বলা হলো বেশ কিছুক্ষণ। অবন্তীর কাছে রাফিকে ভালো লাগতে শুরু হলো। অবন্তীর মনে হলো রাফি তাকে বুঝতে পারবে, আর নিজের প্রথম জীবনের কথা রাফির কাছে লুকানো ঠিক হবে না। অবন্তী মাথার সেট আপ করে নিল রাফিকে কিভাবে সব বলবে। রাফিকে বলল,